পাত্রবেশে নিজের অন্যতম ক্রাশকে দেখে বিমূঢ় হৃদি, তার অবাধ্য নয়নজোড়া বারংবার নিবদ্ধ হচ্ছে সম্মুখে বসে থাকা মানবের পানে। সে কি স্বপ্ন দেখছে নাকি এটাই বাস্তব? বার কয়েক আখি পল্লব ঝাপটালো মেয়েটা, নিশ্চিত হলো সে ভুল নয়, মানুষটি সত্যি উপস্থিত। বিষয়টি উপলব্ধি হতেই পুলকিত হলো তনুমন, রক্তিম আভা ছড়িয়ে পড়ল কপালদয়ে। নেহাত গুরুজনরা উপস্থিত, নয়তো এতক্ষণে খুশিতে আত্মহারা হয়ে এক দফা নৃত্য কলাই হয়ে যেত। কোনরূপ নিজেকে সংযত করে নিল মেয়েটা, পিছলে যেতে উদ্যত শাড়ির আঁচল টেনে কৃষ্ণকালো কেশ অনেকাংশে আবৃত করে নিল। জোরপূর্বক বসে রইল অবনত মস্তকে, পাত্রের ঠিক বাপাশেই বসে ছোট বোন ইনায়া। প্রসন্ন চিত্তে মেয়েটা বড় ভাইয়ের কানে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, ভাবিকে দেখতে খুব সুন্দর, তাই না? মাশাআল্লাহ, আমার খুবই পছন্দ হয়েছে, ভাবি হিসেবে একেই কনফার্ম করলাম। ইরহাম অসন্তুষ্ট চাহনিতে বোনের পানে তাকালো, ক্ষীণ স্বরে দাঁতে দাঁত চেপে বলল, বিগড়ানো মেজাজ আর বিগড়ে দিস না ওকে। ভাইয়ের কথায় খুশি হতে পারল না ইনায়া, আশানুরূপ জবাব না পেয়ে সবার অলক্ষ্যে ভেংসি কেটে দিল, অতপর তাকালো হৃদির পানে। মাশাআল্লাহ, ভাবি তার খুব পছন্দ হয়েছে। মালিহা উৎফুল্ল ভাব লুকে এক প্রকার স্বাভাবিক কণ্ঠে রায়হান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমরা তো রিদিমাকে দেখলাম, কথা বললাম, এবার যদি ছেলেমেয়েরা একটু আলাদাভাবে কথা বলে তাহলে তো ভালোই হয়। বুঝতে পারছেন, এখনকার ছেলেমেয়েরা, এদের চিন্তাভাবনা আবার ভিন্ন, নিজেদের মধ্যে কথাবার্তা বলে বোঝাপড়া করে নিলে ভালো হয়। রায়হান সাহেব এহেন প্রস্তাবে সম্মত হলেন। জি নিশ্চয়ই রাইসা। বড়কন্যা রাইসা পিতার ইশারা বুঝতে সক্ষম হলো, পাত্র এবং ছোট বোনকে নিজের সঙ্গে আসার জন্য অনুরোধ করল। ইরহাম বিরক্তিকর চাহনিতে মায়ের পানে তাকালো। মালিহা ইশারায় ভুংভাং বুঝিয়ে কোনো মতে সামাল দিলেন। অনিচ্ছা সত্ত্বেও সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ইরহাম, হৃদয় উঠে দাঁড়ালো। শাড়ি পরে হাঁটা মুশকিল, কোনো মতে বা হাতে কুঁচি সামলে হাঁটতে লাগলো। রাইসার পথ অনুসরণ করে দুজনে পৌঁছে গেল ফ্ল্যাটের সবচেয়ে বড় সুন্দর গোছানো ব্যালকনিতে। দেশি বিদেশি বিভিন্ন ফুলের সমারোহ সেথায়, মন মাতানো গন্ধে পুলকিত অন্তর। একটি ছোট বেতের সোফা এবং গোলাকার ক্ষুদ্র টেবিল রাখা সুন্দর কায়দায়। রাইসা ওদের দুজনকে কথা বলার সুযোগ দিয়ে প্রস্থান করল। শুভ্র পাঞ্জাবির পকেটে দুহাত গলিয়ে বাহির দৃষ্টি নিবদ্ধ করল ইরহাম। তার মধ্যে আলাপচারিতা করার কোনো লক্ষণ শোভা পাচ্ছে না। একটিবারের জন্য পূর্ণ দৃষ্টিতে মেয়েটির পানে তাকায়নি অবধি নীরবে অতিবাহিত হলো 2 মিনিট। এতে হাঁপিয়ে উঠল হৃদি। এতটা সময় ধরে সে নীরব ছিল, এ যে অবিশ্বাস্য অত্যাশ্চর্য কাণ্ড। ওরা 7 জন, এর বাকিগুলো জানতে পারলে পাক্কা হুঁশ হারাত। বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল মেয়েটি। উজ্জ্বল মুখশ্রীতে বলল, হাই, আই এম রিদি শেখ। নাম তো সুনাহি হোগা, তাই না? রিমলেস চশমার আড়ালে কেমন অদ্ভুত চাহনিতে তাকালো ইরহাম। মেয়েটা 32 দাঁত কেলিয়ে হাসছে। ইরহাম দৃষ্টি সরিয়ে পুনরায় বাহিরে তাকালো। হৃদি নিজের মতো বলে গেল, আপনি বোধহয় আমায় চেনেন না, তাতে কি হয়েছে? আমি আপনাকে ফুলটু চিনি, বলতে পারেন আপনার গোটা ইনফরমেশন আমার মগজে বন্দি। অনায়াসে সুপার ডুপার হিট একখানা বায়োপিক বানিয়ে ফেলতে পারবো, খুব বেশি ট্যালেন্টেড কিনা। কেমন গর্বিত ভঙ্গিতে বাক্যটি সমাপ্ত করল হৃদি। ইরহাম রীতিমতো স্তব্ধ। কেউ কি করে এত বকবক করতে পারে, তাও অচেনা একজনের সাথে প্রথম সাক্ষাতেও সম্ভব? ব্যালকনি সংলগ্ন করিডোরে বড় বোন নীতির হাত ধরে এক প্রকার টেনে হেঁচড়ে করছে নিদিশা। গন্তব্য ব্যালকনি। অনুনয়ের স্বরে নিদিশা বলে উঠল, আপু চল না। নীতি হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই কি রে? হৃদয় দিকে ওর হবু কিংবা হবু জনের সাথে কথা বলছে, সেখানে তুই গিয়ে কি করবি? আড়ি পাতবি? দাঁত বের করে হাসল নিদিশা। অর্থাৎ হ্যাঁ, সে এহেন উদ্দেশ্যে যেতে ইচ্ছুক। নীতি আপত্তি জানালো, নয়, আমি এসবে নেই, চাচ্চু জানলে ফ্রিতে উপদেশ দিবে।
আমি বাপু এসবের মধ্যে নেই, তুই গেলে যা। বড় বোনের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়েও দমে গেল না নিদিশা। নীতি শেথা হতে প্রস্থান করতে সে চুপিসরে অগ্রসর হলো ব্যালকনির পানে। আচ্ছা, আমি যে আপনাকে চিনি, এত কিছু জানি, জিজ্ঞেস করবেন না এসব কি করে সম্ভব? হুম। ভ্রু নাচিয়ে শুধালো হৃদি। ইরহাম এতক্ষণে মুখ খুলল, ওর পানে তাকিয়ে একটাই শব্দ উচ্চারণ করলো, শুধু টকেটিভ। হৃদি একটু ভাব নিয়ে বলল, সবাই এটাই বলে, নতুন কিছু বললে খুশি হতাম। ওকে, তাহলে নতুন কিছুই বলে ফেলি। হুম, বলুন না। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা এতক্ষণে মানুষটা মুখ খুলেছে। কি বলতে চাইছে? নিশ্চয়ই ভালো কিছু। স্বল্প দূরত্বে পিলারের আড়ালে আরও একজন উপস্থিত, নিদিশা, সেও শুনতে উদ্গ্রীব। পাত্রপক্ষ আতিথেয়তা গ্রহণ করে প্রস্থান করেছে কিয়ৎক্ষণ পূর্বে। পরিবারের সদস্যরা যে যার কক্ষের দিকে ধাবিত হচ্ছে। শাড়ি পরে বেজায় শান্ত রমণী গুটি সুটি পায়ে নিজ কক্ষে প্রবেশ করল। আলগোছে কেশে জড়িয়ে থাকা ঘুমটা গড়িয়ে পড়ল পৃষ্ঠে। আকস্মিক শান্ত মুখশ্রীতে পরিবর্তন এলো। খুশিতে আত্মহারা হয়ে উঠল মেয়েটা। দুহাত নাড়িয়ে নাড়িয়ে পাগলাটে রূপে নৃত্য করতে লাগলো। মনটা করে উড়ু উড়ু। লাফালাফির সংমিশ্রণে সে এক পাগলাটে কাণ্ড। ইরহাম কিংবা পাত্রপক্ষ দেখলে নির্ঘাত চেতনা হারাত। নৃত্যরত পাগলি এক পর্যায়ে শাড়িতে পা পেঁচে ভীষণ বেকায়দায় বিছানায় পড়ে গেল। বক্ষস্থলে ভর ছেড়ে দিল পুরোপুরি। লাফালাফি করে ঘনশ্বাস পড়ছে। অধরে লেপ্টে খুশির ছোঁয়া। এলোমেলো শাড়ির প্রতিটি ভাঁজ, শ্বেতজল উপস্থিত মুখশ্রী গলদেশে। হাঁপাতে হাঁপাতে মেয়েটা হেসে উঠল, সোজা হয়ে শুল। হাতের নাগালে থাকা মুঠোফোনটি নিয়ে অ্যাক্টিভ হলো অনলাইনে। মেসেজ পাঠালো ওরা 7 জনের মেসেঞ্জার গ্রুপে। দোস্তগণ, আজকে এক চরম আশ্চর্যান্বিত কাণ্ড ঘটেছে। আন্দাজ কর তো কি হতে পারে? অনলাইনে ছিল বন্ধু মহলের কয়েকজন। তৎক্ষণাৎ রিপ্লাই দিল আফরিন। কি হয়েছে বান্তুপি? পোলা না মাইয়া? হৃদি জবাবে লিখল, বিয়া শাদির খবর নাই, তুই এর মধ্যেই মা বানাই দিলি। আফু, এগুলা কিন্তু আমার মতো সিঙ্গেলা জনগণের প্রতি অন্যায় অবিচার। আফরিন হাসির ইমোজি দিল দুটো। সাবিত মেসেজ পাঠালো, ওই চুন্নি, কি হয়েছে বল? অত ভনিতা না করে সোজাসুজি লাইনে আয়। অত আন্দাজ আপনা আপনি করার টাইম নাইকা। হৃদি লজ্জা পর ইমোজি দিল বড় করে। নাদিরে লিখল, ওরে লজ্জাবতী রে, লজ্জা রাখ আর বল কি হয়েছে। হৃদি আরও দুটো লজ্জা পাওয়ার ইমোজি দিল। সাবিত এবার রাগান্বিত ইমোজি দিল। হৃদি এ দেখে হেসে উঠল, মেসেজ পাঠালো, আমি না আজকে? নাদিরে প্রশ্ন পাঠালো, আজকে কি? আজকে আমার ওয়ান অফ দ্য ক্রাশকে সামনাসামনি একেবারে ফেস টু ফেস দেখেছি। আফরিন অবাক হওয়ার ইমোজি পাঠিয়ে লিখল, কি সত্যি বলছিস? সাবিত লিখল, বাই দ্য চৌরাস্তা। কোন ব্যাটারে দেখছস? হেতিকেটা কয় নাম্বার ক্রাশ? তোর তো আবার বাজার লিস্টের চেয়েও লম্বা কেরোসিনের লিস্ট। হৃদির রাগ হলো এমন চরম সত্য জেনে। সে লিখল, বেদ্যপ, জানিস না মুখের ওপর সত্যি বলতে নেই? মুখের ওপর কইলাম কই, মেসেজ দিলাম তো। আফরিন মেসেজ দিল, ফালতু কথা বাদ দে তো। এই হৃদি, তুই নামটা বল না, সত্যি বলবি কিন্তু। কারে দেখছিস বল। হৃদির লজ্জাপর ইমোজি সহকারে রিপ্লাই দিল, ইরহাম চৌধুরী। অতপর বোমা এক ফাটিয়ে অফলাইন চলে গেল হৃদি। ওদিকে নিশ্চয় এখন তোলপাড় আরম্ভ হয়েছে। প্রকৃত ঘটনা জানতে উদ্গ্রীব ওরা 7 জন। এর কুচুপুগুলো সে ভেবেই মজা পাচ্ছে মেয়েটা। ওসব ভাবনা ত্যাগ করে এখন ইরহামে মগ্ন হলো। সে এখন বেশ চমকিত পুলকিত ক্রাশকে দেখে। ভুলে গিয়েছে আজ এ বাড়িতে ক্রাশের আগমনের মূল হেতু। বিয়ে শাদী বিষয়টি মনে আছে কি? মোটেও নেই। তাই তো এত নিরুদ্বেগ সে। আধারিয়া জননী আনন্দাঙ্গন এর লিভিং রুমে সোফার পাশাপাশি বসে শাশুড়ি বৌমা। সত্তরুদ্ধ বৃদ্ধা রাজেদা খানম ভুরু কুঁচকে শুধালেন, কি বউ, খুশিতে তখন থেকে আগডুম বাগডুম করতেছ? মাইয়া এত পছন্দ হয়েছে? মালিহা প্রসন্ন হৃদয়ে বললেন, হ্যাঁ মা, হৃদি মেয়েটা দেখতে মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর, কথাবার্তার ধরনও তেমন।
খুব মিষ্টি করে কথা বলে, শুনলে মনে হয় আরও শুনি। ওকে আমার ইরুর সঙ্গে খুব মানাবে। তাই হুল্লাম মাইয়া নাকি বেশি ছোট, তোর পোলা তো আধ দামড়া হইয়া গেছে গা, এখন শেষমেশ কচি মেয়ে আনবা। মালিহা জিভ কাটলেন তৎক্ষণাৎ। ইসমা, এসব কি বলছেন? আমার ইরুর কতই বা বয়স? সবে 30। রাজেদা খানম তীক্ষ্ণ চাহনিতে তাকে বললেন, হপাই 30 বয়সের কালায় বিয়া করলে আধ দিনেরে 4 বাচ্চার বাপ হইত। সশব্দে হেসে উঠল ইনায়া। লিভিং রুমে এসে দাদির মজাদার জোকস শুনে ওর হাসি থামতে নারাজ। হাসতে হাসতে দাদির পাশে বসল। হাসির ধমকে কথা আটকে আসছে। দাদি গো, তুমি যা বললে না, সেটা যদি মায়ের ইরু বেপ্পি শোনে, অন দ্য স্পট চিৎপটাং। হা 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 হা। মালিহা শব্দ করে হেসে উঠলেন। দাদি বিরক্ত হয়ে বললেন, পটাং হইব ক্যা? আমি কি ভুল করছি? 30 বছরের দামড়া পোলা এখনও বিয়ে করুম না ভজন গাইতে থাহে। ইনায় কর্মতে হাসি থামাতে সক্ষম হলো। বলল, কি যে বলো না দাদি, ধরো ভাইয়ার 4 বাচ্চার বাপ। তোমার কথা মতো ঠিক আছে। তাহলে বিয়ে করলো কত বছরে? 20। তাহলে ভাবির বয়স কত ছিল? 10। OMA। হাসতে হাতে ইনায়ের অবস্থা বেহাল। মেয়েটা পেট চেপে হেসে সোফায় লুটুপুটি খাচ্ছে। রাজেদা খানম মুখ বেঁকিয়ে পান চিবোতে লাগলেন। এসব অহেতুক হিসাব নিকাশের উনি ধার ধারেন না। আস্ত এক আধ দামরা এতই হিসাব কষলেই কি তা পরিবর্তন হয়ে যাবে? আধারে ঘনীভূত কক্ষ। বিছানার ঠিক মধ্যিখানে উপর হয়ে শুয়ে আছে দীর্ঘকায় এক মানব। দেহের ঊর্ধ্বভাগ তার অনাবৃত। কোটির ধারে পড়ে রয়েছে পাতলা কাঁথা। গভীর নিদ্রায় বুঝে আখি যুগল। নীরবতা ভেদ করে সহসা শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো কক্ষ জুড়ে। হালকা হলো নিদ্রাভাব। আখি বুঝে বিছানার ডান পার্শ্বে থাকা অ্যালার্ম ক্লক সুলইরহাম বন্ধ করলো অ্যালার্মের কৃত্রিম ধ্বনি। কর্ণকুহরে পৌঁছাতে লাগলো আজানের সুমধুর বার্তা, মহান রবের মহত্ব প্রকাশের ধ্বনি। আস্তে ধীরে ডান কাথরে শুলো মানুষটি। ভঙ্গ হলো নিদ্রা। আজান শেষে ঠোঁট নেড়ে নিঃশব্দে আজানের দোয়া পাঠ করলো। অতঃপর আরামের নিদ্রা ত্যাগ করে উঠে বসলো বিছানায়। পাঠ করলো ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। দেয়াল ঘড়িতে একবার চোখ বুলিয়ে হাই তুলল। পদযুগল স্পর্শ করলো মেঝে। বিছানা ত্যাগ করে অদক্ষ ভঙ্গিতে কাঁথা ভাঁজ করে যথাস্থানে রেখে দিল। তোয়ালে নিয়ে অগ্রসর হলো ওয়াশরুমে। সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে ইরহাম দুহাত গলিয়ে দেহে জড়িয়ে নিল সফেদ পাঞ্জাবি। নিম্নে একই রঙা পাজামা। ডান হাতে স্বল্পসিক্ত চুলগুলো পেছনে ঠেলে টুপি পরে নিল। অতঃপর বাঁ হাতে ঘড়ি পরে মোবাইল ওয়ালেট পকেটে গলিয়ে প্রস্থান করল কক্ষ হতে। উদ্দেশ্য জামায়াতে সালাত আদায় করা। সুবাহের মিঠি রৌদ্র উজ্জ্বল বসুধা। পুষ্প সুরভিত বাগানে ছুটে বেড়াচ্ছে উচ্ছল রমণী। উদ্দেশ্য তার প্রিয় ছানাকে আয়ত্ত করা। শুভ্র তুলতুলে শরীরের ছানাটা অসংখ্য বৃক্ষের মাঝে সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে। পিছু পিছু হৃদি জোরে জোরে ডেকে চলেছে, পকি পকি থাম, এই পকি দাঁড়া বলছি, দাঁড়া দুষ্টু। পকি শুনলে তো। ক্ষুদ্র শরীর নিয়ে ছুটে চলেছে, তবে বেশিক্ষণ তা স্থায়ী হলো না। হৃদির হাতে বন্দী হলো পকি। পকিমন তুলতুলে পশমে হাত বুলিয়ে মাথায় চুমু এঁকে দিল হৃদি। আমার দুষ্টু পকি। আমাল শোনা বাবুতা, মাকে এভাবে কেউ দৌড় করায়? বিড়াল ছানা জবাব দিল না। সে যে মুখ শুধু আদরের স্বরে ডেকে উঠল, ম্যাও। ও লে। হৃদি বিড়াল ছানাকে আদরে আদরে সিক্ত করে তুলেছিল। ঠিক সেই মুহূর্তে কর্ণকুহরে পৌঁছালো। ভার্সিটিতে পড়ে এতটাই লায়ক হয়ে গেছিস যে বিয়ের মতো পবিত্র বন্ধন নিয়ে ছেলে খেলা শুরু করেছিস? রাইসার মুখ নিঃসৃত প্রশ্নে যার পার নাই অবাক হৃদি। বিড়াল ছানাকে আদুরে হতে আগলে বনের পানি এগিয়ে এলো সে। বিস্ময় মিশ্রিত কণ্ঠে শুধালো, এসব কি বলছিস আপু? আমি আবার কি করলাম? কি করেছিস? সত্যি বুঝতে পারছিস না? হৃদি অসন্তুষ্ট বদনে বলল, বুঝলে কি আর জিজ্ঞেস করতাম? তুই ঠিকঠাক গুছিয়ে বলতো হয়েছেটা কি?
সকাল সকাল বরের সঙ্গে কিচিরমিচির হয়েছে বুঝি, তাই মটকা গরম। ভুরু নাচিয়ে হাসি হাসি মুখে শুধালো হৃদি। এতে তেতে উঠল রাইসা। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না, আমি ঠিকই আছি, বরং তুই ভুলভাল কাজ করেছিস। বিড়ালের তুলতুলে দেহে হাত বোলাতে বোলাতে হৃদি পুনরায় শুধালো, কি করেছি আমি? ইরহাম চৌধুরীর সঙ্গে তোর কি কথা হয়েছে? প্রশ্নটি শুনে ঈষৎ চমকালো কি হৃদি। চোখ তুলে বোনের পানে তাকালো। আমি আবার কি বলেছি? সাধারণ কথাবার্তা, ওই সবাই যা বলে। রাইসা সন্দেহের চোখে বোনকে আপাদমস্তক দেখে নিল। তাই নাকি? কিন্তু আমার কানে যে ভিন্ন কিছু এলো। হৃদি মেকি হেসে বলল, হে হে, বাতাসে কত ভুলভাল খবর ছড়ায়, ওসবে কান দিতে নেই, বয়রা হওয়ার সম্ভাবনা থাকে। রাইসা কিছু বলতে উদ্যত হতেই তার মোবাইলে কল এলো। হৃদি উঁকি ঝুঁকি দিয়ে দেখল ফাহিম কলিং। হৃদি বোনকে উড়ন্ত চুমু উপহার দিয়ে বলল, দুলা ভাই কলিং, নে কথা বলতে থাক, আমি গেলাম। কাবাব মে হাড্ডি হতে নট ইচ্ছুক। হাসি মুখে চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যেতে সক্ষম হল হৃদি। দ্রুত পায়ে পকিমনকে নিয়ে সেতা হতে প্রস্থান করল, রাইসা তীক্ষ্ণ চাহনিতে বোনের গমন পথে তাকিয়ে। ডাইনিং টেবিলের ওপর স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের সমারোহ। আয়তাকার টেবিল ঘিরে 4টে চেয়ার দখল করে বসে আছে এজাজ সাহেব, মালিহা ইনায়া এবং রাজেদা খানম। এজাজ সাহেব ফ্রুট জুসে এক চুমুক বসে স্ত্রীর পানে তাকালেন, বললেন, হৃদি নাকি যেন নাম মেটার, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয়নি, তবুও দেখতে গেলে আমার নিষেধাজ্ঞা শুনলে না, গেলে দেখলে যা হয়ে গেছে এসব এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। সে মুহূর্তে চেয়ারে আসন গ্রহণ করল ইরহাম। কর্ণকুহরে পৌঁছালো মায়ের কণ্ঠস্বর, শোনো না, মেয়েটা খুব মিষ্টি, ওকে আমাদের ইরুর সাথে খুব মানাবে। মালিহার কথায় অমত পোষণ করলেন এজাজ সাহেব। দেখতে মিষ্টি হোক কিংবা তেতো, আমি যখন বলেছি ওটা বাদ দাও, তখন বাদ দাও। নেক্সট ফ্রাইডে মিস্টার হক আসছেন সপরিবারে। ওনার মেয়ে সায়না উচ্চ শিক্ষিতা, বিউটিফুল, হাই সোসাইটি থেকে বিলং করে। ইরহাম চৌধুরীর স্ত্রী হিসেবে অমন কেউই পারফেক্ট, বুঝলে, কোনো হৃদি টিদি নয়। বাবার কথা মানতে ব্যর্থ ইনায়া সে মলিন বদনে বলল, বাবা। ভাইয়ের দিকে বার কয়েক তাকালো। তার যে ভাবি হিসেবে হৃদি আপুকে বেশ মনে ধরেছে। ওই সায়না তো আস্তে এক ময়দা সুন্দরী, ঢঙ্গি, ভাবি হিসেবে একদম বেমানান। ভাইয়া কোনো প্রতিবাদ করছে না কেন? শেষমেশ ওর ইচ্ছে পূরণ হলো। ফ্রুট জেলে আচ্ছাদিত পাউরুটিতে এক বাইট দিয়ে ইরহাম বলে উঠল, বলে কয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ের জন্য রাজি করিয়েছ, তাই বলে ক্যারেক্টারলেস উগ্র স্বভাবের কাউকে বিয়ে করব এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না। এজাজ সাহেব তেতে উঠলেন এহেন মন্তব্যে। মুখ সামলে কথা বলে ইরহাম, কাকে ক্যারেক্টারলেস উগ্র বলছো? সায়না মোটেও অমন মেয়ে নয়। ও কেমন সে সার্টিফিকেট না হয় আর দিলাম না, একটু খোঁজ নিলে নিজেই জানতে পারবে। শুধু এটা জেনে রাখো, সায়না নামক কোনো আপদ কাঁধে বইতে আমি মোটেও ইচ্ছুক নই। বাবার দিকে না তাকিয়ে নিজস্ব মতামত পেশ করল ইরহাম। অতঃপর ভোজন সম্পূর্ণ করে ডাইনিং ত্যাগ করল। রাগে আরক্ত আভাস ছড়িয়ে এজাজ সাহেবের মুখশ্রীতে এতক্ষণে মুখ খুললেন রাজেদা খানম। উনি একমাত্র পুত্রের উদ্দেশ্যে বললেন, তোরা জামাই বউ কি শুরু করছিস বল দেহি? পোলাটা বিয়া করমুনা না করেছে এতগুলো বছর, শেষমেশ যখন রাজি হয়েছে তোরা মাইয়া লইয়া টানা হেঁচড়া লাগাইছস। হ্যাঁ, কেমন কথা? মালিহা মৃদু স্বরে বলে উঠলেন, মা তুমি তো চুপি থাহো। ওই শানু মাইয়া কেমন আমি জানো না? তুমি জানো না? জানো তো, তেলে চুপ করে থাকলা কে? জামাইরি কইতে পারল না ওই মাইয়া এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাহে না? মালিহা ভীতু চাহনিতে স্বামীর পানে তাকালেন। এজাজ সাহেব রাগে ফেটে পড়লেন। এবার সকলের উদ্দেশ্যে বললেন, আমি এখানে সায়নার ক্যারেক্টার সার্টিফিকেট জানাতে আসিনি। সবাই কান খুলে শুনে রাখো, এ বাড়ির বউ ওই সায়নাই হবে, অন্য কেউ নয়। নিজের বক্তব্য পেশ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এজাজ সাহেব। প্রস্থান করলেন সেতা হতে। ইনায়া দুঃখী বদনে দাদির মুখপানে তাকালো। ও দাদি, ওই সায়না আপুকে ভাবি হিসেবে চাই না। সে কেমন তোমরা জানো না? দাদি ইতিবাচক সম্মতি জানালেন। জানি, হুদা চিন্তা করিস না তো।
দেহি কোথাকার জল কই গড়ায়। চিন্তিত বদনে কিছু ভাবতে লাগলেন উনি। ওনার কথা একটু হলেও নিশ্চিন্ত হতে পারল মালিহা ইনায়া। গুধূলি লগ্ন, আধারে তলিয়ে যাচ্ছে ধরণী। নিজস্ব রুমে বিছানায় হেলান দিয়ে বসে আছে নিদিশা। হাতে চিপসের প্যাকেট, দৃষ্টি নিবদ্ধ ওয়াল স্মার্ট টিভিতে। সহসা পাশে বসলে এক রমণী। হকচকিয়ে গেল মেয়েটা। ডান পাশে তাকাতেই নজর এলো রিদিপু। রিদিপু, তুমি? চিপসের প্যাকেটে হাত গলিয়ে একটি চিপস মুখে চালান করলো রিদি। হ্যাঁ আমি। এমন ভূত দেখার মতো চমকে গেলি কেন? বিনা কারণেই ঘামতে লাগলো মেয়েটা। চাচাতো বোনের এহেন আচরণ সূক্ষ্ম চাহনিতে অবলোকন করলো রিদি। আরেকটি চিপস মুখে পুরে বলল, এত ঘামছিস কেন? মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছিস। মেকি হেসে নিজেকে সামলানোর প্রয়াস চালালো নিদিশা। শুকনো ঢোক গিলে হাত দিয়ে বাতাস করার ভঙ্গিমায় বলল, খুব গরম পড়েছে কিনা তাই। আচ্ছা, আমি তো ভাবলাম কচুটে কাকিমার মতো কথা লাগে এখন ধরা খাওয়ার ভয় পাচ্ছিস। তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়িয়ে আপত্তি জানালো নিদিশা। এই না না, আমি কিছু বলিনি, আপুকে বলিনি, সত্যি বলছি। হৃদি ওর দিকে খাইয়া ফেলামো এমনতর চাহনিতে তাকিয়ে। হঠাৎই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। মিষ্টি হাসি উপহার দিয়ে বোনের চুলে হাত বুলাতে বুলাতে বলল, নিদু সোনা, বড়দের কথায় কান দিতে নেই ওকে। আরেকবার যদি এমন হয় তাহলে তোমার কলেজের পোল খুলতে আমার টাইম লাগবে না, ঠিক আছে? মিষ্টি কথার মাঝে লুকায়িত স্পষ্ট হুমকি। শুকনো ঢোক গিলতে লাগলো নিদিশা। বোনদের মধ্যে এই একজন রিদিপু বড় ভয়ঙ্করী আছে। কাউকে ভয় ডর পায় না। একবার হুমকি দিয়েছে মানে সে সত্যি বিপজ্জনক অবস্থান বুঝেছে। শেষমেশ তার কলেজের আকাম না ফাঁস হয়ে যায়। না বাপু না, সে আর আড়ি পাতবে না, সাধু হয়ে যাবে। ওসব আড়ি পাতা অন্যায়, পচা কাজ। সে তো গুড গার্ল, নিজেকে নিজেই বোঝালো মেয়েটা। হঠাৎ ভাবনায় সেট পড়ল। ডানে ফিরে চমকালো বেশ। হৃদি তার পাশে আয়েশ করে বসে দুপা ক্রস আকৃতি করে ওর চিপসের প্যাকেট দখল করে ওয়েব সিরিজ এনজয় করছে। বাহ, কি দ্রুত পরিবর্তন! কাচুমাচু করে নিদিশা ওয়েবে মনোনিবেশ করলো। তা লক্ষ্য করে মিটিমিটি হাসছে হৃদি। বোনটা বড় সরল, ভয়ের ভয় না দেখাতেই কেমন ভয় পেয়ে গেল। হাসি চাপিয়ে হৃদি সাসপেন্স থ্রিলার উপভোগ করতে লাগলো। দিবাকরের আলোয় আলোকিত ধরিত্রী। প্রতিদিনের ন্যায় কাটছে সময়কাল। নিস্তব্ধ পরিবেশ সহসা কলিং বেলের শব্দে মুখরিত হলো। একজন পরিচারিকা এগিয়ে গেল সদর দরজার পানে। দরজা উন্মুক্ত করে চমকালো, কেউ নেই, জনশূন্য দ্বার। পরিচারিকা এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে কাউকে পেল না, তাই দ্বার বদ্ধ করতে উদ্যত হতেই থমকে গেল। দরজার বাহিরে মেঝেতে রাখা এক বক্স, মোড়কে আবৃত বক্স দেখে পরিচারিকা ইতিউতি করে হাতে তুলে নিল। অক্ষর জ্ঞান জানা সে পড়তে পারল। বক্সটি ইরহামের নামে এসেছে, তবে প্রেরকের নাম শূন্য। অদ্ভুত বক্সটি নিয়ে দ্বারবদ্ধ করল সে। অগ্রসর হতে লাগলো মালিহার রুমের দিকে। তাকে জানানো দরকারি বিষয়, তবে তার হলো না। রাজেদা খানমের ডাক শুনে মহিলাটি লিভিং রুমে কারুকার্য খচিত টেবিলের ওপর বক্সটি রেখে পা বাড়াল রাজেদা খানমের রুমের দিকে। অদ্ভুত সে নামহীন পার্সেল পড়ে রইল টেবিলে। তমস্র রজনী। বিছানায় উপর হয়ে শুয়ে মেয়েটি দৃষ্টি নিবদ্ধ ল্যাপটপের যান্ত্রিক পর্দায়। সেথায় প্রদর্শিত হচ্ছে এক মানব অবয়ব। পেশিবহুল পেটানো দেহ আবৃত শুভ্র পাঞ্জাবির অন্তরালে। বাতাসের তোপে স্বল্প এলোমেলো মসৃণ কেশ। নভনীল চক্ষু জোড়ে কিছুটা আড়ালে রয়েছে রিমলেস চশমার আড়ালে। হালকা চাপদারির উপস্থিতি তার শৌর্য পুরুষালী মুখশ্রীর সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। অধরে লেপ্টে দুর্বোধ্য হাসির রেখা। বলিষ্ঠ দেহ হেলান দিয়ে দাঁড়িয়ে নতুন ক্রয়কৃত গাড়ির দেহে। বছর পাঁচেক পূর্বের ফটো এটি, যা 5টি বছর পরও নারীমন কেড়ে নিতে সক্ষম, তোলপাড় সৃষ্টি করতে পারে কোমল হৃদয়ে। হৃদি বিমুগ্ধ চাহনিতে তাকিয়ে ল্যাপটপের পর্দায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফটোখানা মিথ্যে লাজে রাঙা হয়ে রাঙাপুরি রূপ ধারণ করেছে। সে মুহূর্তে পাশে এসে শয্যা গ্রহণ করল কেউ।
হকচকিয়ে গেল মেয়েটা। ডানে তাকে দেখতে পেল নীতি ওর দিকে দাঁত কেলিয়ে হাসছে। কি বনু, 109তম ক্রাশকে গিলে খাওয়া হচ্ছে? মিথ্যে রাগ প্রকাশ করল মেয়েটা। হোয়াট ইজ গিলে খাওয়া? সুন্দর করে বল। বল ক্রাশকে দেখে বিমুগ্ধ হয়েছিলাম। নীতি সুরে সুরে ব্যঙ্গ করে বলল, ওরে আমার বিমুগ্ধ রে, দিনরাত কতবার বিমুগ্ধ হোস? হ্যাঁ, তোর তো আবার বিমুগ্ধ হওয়ার লোকের অভাব নেই। আজ রণবীর সিং, কাল আরমান মালিক, তো পরশু রণবীর কাপুর, এখন আবার দেশীয় প্রোডাক্ট ইরহাম চৌধুরী। ইরহামের ফটোতে দৃষ্টি নিবদ্ধ করে রীতি বলে উঠল, তাতে তোর কি রে? সুন্দর পুরুষের ক্রাশ খাওয়া মেয়েদের জন্মগত অধিকার, বই না আমার। তোর এই নয়া অধিকার সম্পর্কে মানবাধিকার কমিশন এখনো জানে না। তাগো তো জানা দরকার যে রিদি শেখ নামক এক ক্রাশ পাগলি নয়া অধিকার আবিষ্কার করেছে। ভেংসি কাটল মেয়েটা, তা লক্ষ্য করে হাসল নীতি। এ মুহূর্তে বাহির হতে শোনা গেল ফারহানার কণ্ঠস্বর, রিদি, নীতি, তোরা কোথায় খেতে আয়? চাষির কণ্ঠ শুনে তড়িৎ উঠে বসল নীতি। রিদির পিঠে চাপড় মেরে বলল, ওই মাইয়া ওঠ, চাষি খেতে ডাকছে, না গেলে ক্রাশের বদলে ধুমতানা মাইর খাওয়া লাগবে, ওঠ ওঠ। বিরক্ত হয়ে ল্যাপটপের শাটার অফ করে উঠে বসল রিদি। শান্তিতে ক্রাশকে দেখতেও দেয় না। ধুত। দুবন কক্ষ ত্যাগ করে ডাইনিংয়ে পা বাড়ালো। বদ্ধ দ্বার ঠেলে অন্ধকারে নিমজ্জিত কক্ষে প্রবেশ করলো ক্লান্ত মানব। সুইচবোর্ড স্পর্শ করে আলোকিত করলো গোটা কক্ষ। ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। বাঁ হাত নামিয়ে রিস্ট ওয়াচ পকেট হতে মোবাইল ওয়ালেট বের করে রাখলো। অতঃপর রিমলেস চশমা খুলে রাখলো। পাঞ্জাবির বোতাম উন্মুক্ত করতে করতে পা বাড়ালো কাবার্ডের দিকে। হঠাৎ থমকে গেল। পিছু ঘুরে তাকালো ইরহাম। বিছানার এক পাশে রাখা মোড়কে আবৃত বক্সটি দেখে ভুরুযুগল কুঞ্চিত হলো। পাঞ্জাবির বোতাম সবগুলো উন্মুক্ত করে পা বাড়ালো সেদিকে। বিছানার ওপর থাকা বক্সটি হাতে নিল। প্রেরকের নামহীন পার্সেল দেখে বদল এলো চেহারায়। হঠাৎই বক্স হাতে কক্ষে অবস্থিত ছোটখাটো বিনের দিকে এগিয়ে গেল। বক্সটি ফেলে দিল বিনে। অতঃপর কাবার্ডের ধারে অগ্রসর হলো। পোশাক নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা। লিভিং রুমের টিভির পর্দায় জ্ঞান ধ্যান একত্রিত করে বসে আছে মালিহা। বিপরীত দিকের সোফায় বসে মোবাইল স্ক্রল করছে ইনায়া। হঠাৎই মালিহা ভিন্ন অবতার ধারণ করলেন। অতি দুঃখে জর্জরিত হয়ে বলতে লাগলেন, বিবাহযোগ্য এক বাচ্চার বাপ হয়ে ঋদ্ধিও বিয়ে করে ফেলেছে, করলো না শুধু আমার ইরু। এই দুঃখ নিয়ে বুড়ো বয়সে কোথায় যাই? তবে কি আমার কপালে পুত্রবধূর সেবা যত্ন লেখা নাই? ইরহাম চুলে হাত বুলিয়ে সিঁড়ি বেয়ে নামছিল। মায়ের কথাবার্তা ঠিক কানে পৌঁছাচ্ছে, তবুও সে কোনোরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করল না। চুপচাপ নামতে লাগলো। তবে ইনায়া চুপ থাকতে পারল না। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে বলল, ঋদ্ধি, এ আবার কে? চেনা পরিচিত কেউ? আরে ঋদ্ধি, আমাদের ঋদ্ধি। আরে মা, কোন ঋদ্ধি? চিনতে পারছি না তো। মালিহা অসন্তুষ্ট হয়ে বললেন, চিনবি কি করে? দিন দুনিয়ার কোনো খোঁজখবর রাখিস? ইনায়া ছোট ছোট চোখ করে মায়ের পানে তাকালো। এতে মালিহা মুখ খুললেন, ঋদ্ধিকে চিনলি না? আরে ঋদ্ধিমান সিংহ রায়, গাটছড়ার হিরো। হতবিহ্বল ইনায়া মায়ের পানে বিস্ফোরিত নয়নে তাকিয়ে। শেষমেশ গাটছড়া সিরিয়ালের হিরোর সাথে ভাইয়ার তুলনা? ভাইয়া শুনলে তো? ইনায়া আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকালো। ইরহাম নেই। এসব অহেতুক কথাবার্তা শোনার মতো সময় তার নেই। সে নিজ গন্তব্যে বেরিয়ে পড়েছে। হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। ভাগ্যিস ভাইয়া কিছু শোনেনি, না হলে কি যে বলতো। আধারে নিমজ্জিত চারিদিক। কর্মব্যস্ততা সেরে ঘরে ফিরছে মানুষজন। রায়হান সাহেব এবং ছোট ভাই রাশেদ সাহেবও ফিরে এলেন। রাতের ভোজন সম্পূর্ণ করে দুই ভাই কথা বলছিলেন লিভিং রুমে। সে মুহূর্তে সেথে উপস্থিত হলো রাইসা। রায়হান সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বু, কিছু কথা বলার ছিল। মিস্টার চৌধুরীর সঙ্গে রিদুর বিয়েটা দিও না আব্বু। রাইসার কথা শুনে হতবাক রায়হান সাহেব। উনি বিস্মিত ভাব এড়িয়ে বড় কন্যাকে প্রশ্ন করে বসলেন, তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? রাইসা নম্র স্বরে বলল, আমি ভুল কিছু বলেছি কি আব্বু? মিস্টার চৌধুরী আমাদের রিদুর জন্য পারফেক্ট ম্যাচ না?
ঋদু আরও বেটার ডিজার্ভ করে। রাশেদ সাহেব বলে উঠলেন, এমন করে বলছে কেন মা? ইরহাম চৌধুরী যথেষ্ট ভালো একজন মানুষ, তার কোনো ব্যাড রেকর্ড নেই। চারিত্রিক গুণাবলী নজর করা, জনসেবায় তার জুরি মেলা ভার। এমন সময় সাথে উপস্থিত হলেন ফারহানা এবং নাজরিন, রিদির মা ও ছোট চাচি। তারাও শুনতে লাগলো রাইসার বক্তব্য। কিন্তু চাচু, সে রাজনীতি করে, রাজনীতিবিদদের আর যাই হোক না কেন চরিত্র ভালো হয় না, এদের আপাদমস্তক মুখোশের আড়ালে লুকায়িত। ইরহাম চৌধুরী নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। রায়হান সাহেব গম্ভীর স্বরে বলে উঠলেন, রাজনীতি মানেই খারাপ এমন ধারণা পোষণ করো না, সব পেশাতেই ভালো মন্দ দুই থাকে। রাইসা দৃষ্টি নত করে কোমল স্বরে বলল, আব্বু, ঋদু বেটার কাউকে ডিজার্ভ করে। ওই লোকটা রাজনীতি করে, জীবনভর ঝামেলা অশান্তি, সামনে সেই ইলেকশনে দাঁড়াচ্ছে শুনলাম। এমন একজনের সাথে আমাদের ঋদু কেমন করে? তার চেয়ে বরং ফাহিম বলছিল। রায়হান সাহেব হাতের ইশারায় বলতে বললেন। চুপটি করে গেল রাইসা। উনি বললেন, আমি এখন এই সম্বন্ধে হা বা হ্যাঁ না বলিনি, তাদের থেকে সময় চেয়েছি, ভালো করে খোঁজখবর নিচ্ছি। তোমরা তোমাদের আব্বুকে বিশ্বাস করো তো? রাইসা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে ভরসা রাখো, তোমাকে যেমন সুপাত্র দান করেছি তোমার ছোট বোনকেও তাই করব। বলার মতো আর কিছু রইল না। অগত্য চুপচাপ আশাহত হয়ে শ্বেতা হতে প্রস্থান করল রাইসা। ফারহানা এবং নাজরিন একে অপরের মুখ চাঁচি করলেন, বুঝতে পারছেন না ঠিক কি হতে চলেছে। অন্ধকারাচ্ছন্ন কক্ষটি, বিছানার ঠিক মধ্যিখানে শায়িত এক রমণী, কথার অন্তরালে লুকায়িত তার আপাদমস্তক। সে মুহূর্তে কক্ষের দ্বার উন্মোচন করে ভেতরে প্রবেশ করলেন ফারহানা। মেয়েকে ডাকতে ডাকতে পৌঁছে গেলেন বাতায়নের ধারে। দুহাতে ভারী পর্দার পাল্লা ঠেলে বিরক্ত করে দিলেন। স্বল্প সময়ের মধ্যেই ভানুর কিরণে আলোকিত হয়ে উঠল কক্ষটি। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ঘুমন্ত কন্যার। ফারহানা বিরক্ত হয়ে মেয়ের পানে এগিয়ে গেলেন, মাথা হতে সরিয়ে দিলেন কাঁথা। বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে ওপাশ ফিরে শুয়ে পড়ল রিদি, এলোকেশে লুকায়িত তৈলাক্ত মুখখানি। ঋদু, এই ঋদু, কটা বাজে খেয়াল আছে? ভার্সিটি যেতে হবে না? ওঠ বলছি। বিরক্ত হয়ে উঠলেন ফারহানা। রিদি ঘুম ঘুম কণ্ঠে বলল, যা বউ। আর কখন যাবি? 1 ঘন্টা বাদে ক্লাস, ওঠ বলছি। পিঠে ধাক্কা দিয়ে মেয়েকে ডাকতে লাগলেন। অসন্তুষ্ট হয়ে আঁখি মেলে তাকালো রিদি। থেমে থেমে শুধালো, কি হয়েছে? সকাল সকাল ডাকছো কেন? ঘুমোতে দাও না। রাতভর ঘুমিয়েছিস তাতে হয়নি? ওঠ এবার, রেডি হয়ে ভার্সিটি যা। পড়ালেখা তো পুরো চাঙ্গায়, শুধু শুধু বাবার টাকাগুলো নষ্ট করছিস। মায়ের কথায় ভ্রুক্ষেপ না করে দেয়াল ঘড়িতে চোখ বুলালো মেয়েটি। হকচকিয়ে তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করলো। ও শিট, এতগুলো বেজে গেছে। এলোমেলো বিছানা তেমন রূপে ফেলে রেখেই তোয়ালে এবং পোশাক নিয়ে ওয়াশরুমের পানে ছুটল সে। ফারহানা মেয়ের কাণ্ডে পুরো অসন্তুষ্ট, কোনো সময় জ্ঞান নেই। একে নিয়ে কি যে করবেন। স্বল্প সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রিদি। তড়িঘড়ি করে দাঁড়ালো সমতল আরশির সম্মুখে। দক্ষ হাতে দীঘল কেশে চিরুনি চালান করে, কেশের সম্মুখভাগ ক্ষুদ্র বিনুনি করে হেয়ার পিনে আবদ্ধ করে নিল। ব্রাইডেড সাইড স্ট্যান্ড প্রস্তুত। মুখশ্রীতে মানানসই কৃত্রিম প্রসাধনের ছোঁয়া। মায়াবী আখি যুগল অঙ্কিত হলো কাজল কালো রেখায়। ওষ্টা ধরে লিপ লাইনারের প্রলেপ, বা হাতে গলিয়ে দিল লেডিস ওয়াশ। প্রস্তুত সে। পরনে তার কৃষ্ণবর্ণ সালোয়ার কামিজ, সাথে প্রিন্টেড দোপাট্টা। দোপাট্টাটি দেহের উপরিভাগে জড়িয়ে দ্রুত পায়ে টেবিলের কাছে পৌঁছে গেল। কাঁধে জড়িয়ে নিল ব্যাগটি। অতঃপর তড়িঘড়ি করে কক্ষ হতে বেরিয়ে এলো। ফারহানা ব্রেকফাস্ট করার কথা বললেও শুনল না মেয়েটি। হাতে সময় নেই। দ্রুত পায়ে অ্যাপার্টমেন্ট হতে বেরিয়ে গেল। বড় বড় কদম ফেলে পৌঁছে গেল লিফটে। সেতে প্রবেশ করে ঘনশ্বাস ফেলল। উফ, কি তাড়াহুড়ো! রোজ রোজ এমনটি হয়, ব্যতিক্রম আর হয় না। এ যেন বহু পুরনো অবিচ্ছেদ্য এক অভ্যাস। ভার্সিটি সংলগ্ন সড়কে অবস্থিত একাধিক ফুড স্টল রয়েছে। ফুচকা, ঝালমুড়ি সহ রকমারি ফুড আইটেম। ওরা 7 জন হাসি ঠাট্টা করতে করতে ভার্সিটি প্রাঙ্গণ ত্যাগ করে বেরিয়ে এলো। পৌঁছে গেল পুরনো ডেরা পলাশ মামার ফুচকা স্টলে। গিয়ে রিদি ফুচকা অর্ডার করলো। মামা,
7 প্লেট ফুচকা, 5টা ঝাল আর 2টো ঝাল কম, তাই তো? 40 পলাশ মামা একগাল হেসে বললেন, পুরনো কাস্টমার কিনা খুব ভালো করেই চেনেন, ওদের প্রয়োজন বোঝেন। হৃদি হাসি মুখে সম্মতি জানালো, কারেক্ট আছে মামা। এই 2 ছাগলের জন্য ঝাল কম দিয়ে ফুচকা দাও, এরা তো আবার ঝাল খাইলে টালমাটাল। সশব্দে হেসে উঠল বন্ধুরা। নাবিল এবং সাবিত তৎক্ষণাৎ আপত্তি জানানো। নাবিল বলল, ফাও কথা বলবি না ঋতু, আমরা কি তোগো মতো রাক্ষস যে ঝাল খাইয়া লাল হইয়া যাব? নাদিরা ওকে শুধরে দিল, ওয়ে লিঙ্গ ঠিক করে কথা বল। রাক্ষস কিরে? বল রাক্ষসী। নাদিয়ার কথায় তেতে উঠল নাবিল। ওর কেশের একাংশ টেনে দাঁতে দাঁত চেপে বলল, লুচ্চা মাইয়া, লিঙ্গ ঠিক করে কথা কমু মানে কি? নাদিরা তৎক্ষণাৎ জিভ কাটল। নাবিল ব্যতীত বাকিরা সমস্যারে হেসে চলেছে। নাদিরা মেকি হেসে বলল, হে হে, ওই স্লিপ অফ টাং। নাবিল বিড়বিড় করে ওর কেশ মুঠো মুক্ত করলো। আস্তে ধীরে ওকে কটা গালমন্দ করলো নাদিরা। সাবিত বন্ধুকে টিজ করে বলল, দোস্ত উগ্গা ঠিক করে কথা বলবা, ঠিক আছে? ধপাধপ পিঠে কয়েকটা ঘা লাগিয়ে দিল নাবিল। সাবিত নিজেকে বাঁচানোর চেষ্টা করবার পাশাপাশি হেসে চলেছে। তন্মধ্যে ফুচকা হাজির। হৃদি পরিস্থিতি সামাল দিতে বলল, এই যে কুস্তিগিরগণ, বাহুবালির চালা, কুস্তি পরে করিস, আগে ফুচকা খেয়ে শক্তি সঞ্চয় কর। নাবিল ধমক দিয়ে বলল, রাখ তোর ফুচকা। ইভা বলে উঠল, রাখতে যাবো কেন, তার সে বরং খেয়ে নি। বলতে না বলতেই নাবিলের ফুচকা আক্রমণ। নারীগণ ওর ভাগের ফুচকায় লুটেপুটে খেয়ে নিল। নাবিল শুধু চেয়ে দেখল এক ঝাঁক রাক্ষসীর কাণ্ড। ফোনালাপে লিপ্ত মানব বেরিয়ে এলো কফি শপ হতে। কর্ণকুহরে ঠেকে মুঠোফোন কয়েক কদম অগ্রসর হতে রাস্তার ধারে পার্ককৃত গাড়ি। ইরহাম ফোনে কথা বলতে বলতে ডান হাতে ড্রাইভিং সিটের ডোর উন্মুক্ত করল। যেই না ভিতরে প্রবেশ করবে সহসা নজরবন্দি হলো রাস্তার ওপারে নভনীল স্কাই ব্লু চক্ষু জোড়া স্থির হলো এক ললনায়। প্লেটে রাখা ফুচকা অতি তৃপ্তির সহিত খেয়ে চলেছে সে লালনা। মাঝে মধ্যে হাতে থাকা ফুচকা বেজার মুখও মেয়েটির মুখের সামনে ধরে আবার নিজেই মুখে পুরে নিচ্ছে। চক্ষু বন্ধ করে উপভোগ করছে টকটক স্বাদ। আহা, সে কি তৃপ্তিময় স্বাদ! চক্ষু মেলে শুভ্র দন্ত বের করে ঝলমলে হাসিতে মুখরিত হচ্ছে সে ললনা। ইরহাম এক লহমায় মোহচ্ছন্ন হলো কি। গাড়ির হর্নের শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই মানুষটি জাগতিক হুঁশ ফিরে পেল। ফোনালাপ সমাপ্ত করে সংযোগ বিচ্ছিন্ন করল। পাঞ্জাবির পকেটে মোবাইল পুরে বসল চালকের আসনে। পেশিবহুল পেটানো দেহ আবদ্ধ করে নিল সিট বেল্টে। অতঃপর সুদক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে প্রস্থান করল সেতা হতে। রাস্তার উপাসে অবস্থিত ললনা টেরও পেল না তার অন্যতম ক্রাশের উপস্থিতি। জানলে না জানি কি করত। আনন্দে আত্মহারা মিসেস মালিহা, ওনার অধরে লেপটে খুশির ছোঁয়া। উৎফুল্ল চিত্তে শাশুড়িমা এবং কন্যার মাঝে মিষ্টি বিতরণ করছেন উনি। করবেন না? ওনার একমাত্র পুত্র ইরু অবশেষে বুঝি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। খুশি মনে একটি মিষ্টি মুখে পুরে নিয়ে উনি শাশুড়িমায়ের পাশে সোফায় বসলেন। রাজি দেখানো মৃদু হেসে বললেন, তো মায়া পক্ষ রাজি হয়ে গেছে? জি মা, আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি। এখন 70 শ্বশুর কোনো আকাম কুকাম করণের আগে আমগো কিছু করা দরকার, নইলে ওই শিনু মাইয়া আমার নাতির কান্ধে ঝইলা পড়ব। মালিয়া হঠাৎই চিন্তিত হয়ে পড়লেন, মা আপনার ছেলে তো রাজি না, তাহলে এবার কি করব? ভাই সাহেব তো মতামত দিয়ে দিয়েছেন, এখন ইরুর বাবা যদি বেঁকে বসে তখন কি হবে? বেহুদা চিন্তা করো না তো বৌমা, আমি এখনো জীবিত আছি, মরি নাই। তোমার জামাই আর যাই হোক আমার মুহের ওপর কথা কইতে পারবো না, এটা নিশ্চিত থাহ। উচ্ছ্বাস প্রকাশ করলো ইনায়া। দাদি, ও দাদি, তাহলে সত্যি সত্যি ভাইয়ের বিয়েটা আমরা খেতে চলেছি? এটা আসলেই আমাদের তকদিরে ছিল? দাদি হেসে বলেন, হরে বোন, এটা ভাগ্যে আসছিল। তো বিয়ার আয়োজন শুরু করি দাও। হার আগে তো বিয়ার তারিখ ঠিক করতে হইব। পুত্রবধূর পানে তাকে এক কাম করবো মা, আজ রাইতে এজাজ আইলে ওরে আমার রুমে পাঠাইও, কথা আছে। মালিহা হ্যাসূচক মাথা নাড়লেন। তবে চিন্তার পাহাড় গড়ে উঠেছে মন মাঝারে, না জানি কি হবে। তমস্র রজনী
আনন্দাঙ্গন এর লিভিং রুমে থমথমে পরিস্থিতি বিরাজমান। এজাজ সাহেব সকলের মধ্যমণি হয়ে বসে। উপস্থিত দুজন নতুন মুখ, মালিহার ভ্রাতা জহির সাহেব এবং তার পত্নী পল্লবী। একমাত্র অনুপস্থিত ইরহাম। বরাবরের মতোই জহির সাহেব বোঝার চেষ্টা করছেন বোনজামের মনোভাব। এমন এক সংবাদে সে ঠিক কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করবে, বেশি রাগারাগি করবে কি? নীরবতা ভঙ্গ করে রাজেদা খানম বলে উঠলেন, আমি আগেই কইছিলাম ওই মাইয়া আমার দাদু ভাইয়ের লেগে সঠিক না, মিলল তো? এজাজ সাহেব দৃষ্টি অবনত করে বসে, উনিও ভাবতেও পারছেন না দুদিনের ওই মেয়েটি কি করে তাকে অপমান করতে পারে। শেষমেশ উনি কিনা পুচকে এক মেয়ের কাছে কথা শুনছেন। এ হওয়ার ছিল ভাগ্যে শুনি বিবাহ সম্পর্কিত বিষয়ে কথা বলার জন্য মিস্টার হককে কিয়ৎক্ষণ পূর্বে কল করেছিলেন। তাই তো ফোনের অপর প্রান্ত হতে উগ্র মেয়েটির আসল রূপ জানতে পারলেন। নইলে তো অতল গহ্বরে ডুবে থাকতেন সর্বদা, নিজ হাতে ধ্বংস করে দিতেন একমাত্র পুত্রের বিবাহিত জীবন। সায়নার বব রয়েছে, সে বব ব্যতীত অন্য কাউকে চায় না, বিয়ে তো বহু দূরের কথা। তাই তো ফোনের অপর প্রান্তে এজাজ সাহেবের উপস্থিতি অনুধাবন করে বাবার কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে যা নয় তাই বলে অপমান করল, প্রকাশ করল স্বরূপ। তাতে স্তব্ধ এজাজ সাহেব। সায়না মেয়েটির সুন্দর মুখশ্রীর আড়ালে এমনতর বিশ্রী রূপ লুকিয়েছে। রাজেদা এখনো পুনরায় বলে উঠলেন, ওই শানু মনুর কথা এখন ভুলা যা। বৌমা, ইনু দিদি ভাইরে নাকি রিদি রে খুবই পছন্দ হয়েছে। লাগলে তুইও খোঁজখবর নে, ভালো মনে হইলে ওইটাই নির্বাচন কর। হনসোস কি কইলাম? এজাজ সাহেব ভালো মন্দ কিচ্ছুটি বললেন না, নিঃশব্দে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, প্রস্থান করলেন সেথা হতে। মালিহা চিন্তিত বদনে স্বামীর গমন পথে তাকিয়ে কিছু একটা ভেবে উনিও সোফা ত্যাগ করে উঠে দাঁড়ালেন, পিছু নিলেন স্বামীর। আধার রাত্রি বাতায়নে গলিয়ে কক্ষে প্রবেশ করছে হিমেল হাওয়া। বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছিল রিদি। সহসা কোলে অনুভব করলো আদুরের শরীর, ছোট দুটো হাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, বড় আদর মাখা কণ্ঠে ডেকে উঠল, লিদু। উচ্ছ্বাস পরিলক্ষিত হলো মেয়েটির মুখ জুড়ে। মোবাইলটি পড়ে রইল বিছানার নরম আবরণে। কোমল দুহাতে ছোট দেহটিকে নিজের বুকে জড়িয়ে নিল রিদি। ফারিজা বুড়ি। 4 বছর বয়সী বাচ্চা মেয়েটি উৎফুল্ল হয়ে ছোট ছোট দুহাতে খালামণির গলা জড়িয়ে ধরল। আরও একবার আদর মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল, লিদু। রিদি চটপট ওর ফুলো ফুলো কপালে গাঢ় চুমু নেখে দিল। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আমার বুড়িমা কখন আসছো? মাত্র তাই? হ্যাসূচক মাথা নাড়ল বাচ্চাটি। রিদি হাসি মুখে ওকে কোলে তুলে বিছানা ছেড়ে নেমে এলো। হাঁটতে হাঁটতে ড্রেসিং টেবিলের কাছে পৌঁছে গেল। ড্রয়ার উন্মুক্ত করে বের করলো কিটক্যাট। সেটি আদরের ভাগ্নির হাতে দিল। খুশিতে গদগদ হয়ে রিদির কপালে চুমু দিল বাচ্চা মেয়েটি। হেসে উঠল দুজনে। রিদি ওর কিটক্যাট মোড়কমুক্ত করে মুখের সামনে ধরল। আনন্দিত বদনে কিটক্যাট খেতে লাগলো ফারিজা। ঠিক সেই মুহূর্তে উচ্ছ্বসিত বদনে এক প্রকার ছুটে কক্ষে প্রবেশ করলো 2 বোন, নীতি আর নিদিশা। রিদি এবং ফারিজা এহেন আচরণে যার পান্নায় অবাক। ও ইয়ে, আস্তে, ব্রেক মার। এমন দৌড়াদৌড়ি করছিস কেন? পাগলা সারে ধাওয়া করেছে নাকি? নীতি কোনরূপ বাক্য ব্যয় না করে ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। রিদি অবাক চাহনিতে তাকিয়ে বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে। এরা হঠাৎ করে এত খুশি কেন? নীতি এতটাই খুশি যে আনন্দে আটখানা হয়ে বলতেই পারছে না। তখন নিদিশা মুখ খুলল, রিদিপু, ও আপু তোমার বিয়ে। ইয়ে। আনন্দের বহিঃপ্রকাশ করতে লাফ দিয়ে উঠল নিদিশা। বিস্মিত রিদির মুখ নিঃসৃত হলো, বিয়ে? হ্যাঁ বিয়ে। পরিবারের সদস্যরা আজ একত্রিত হয়েছে। কিয়ৎক্ষণ পূর্বে চৌধুরী বাড়ির সঙ্গে ফোনালাপে লম্বা কথোপকথন হলো। নির্বাচন করা হলো ইরহাম চৌধুরী এবং রিদি শেখের বিবাহের তারিখ। সামনের মাসের 12 তারিখ পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চলেছে দুজনা। হাতে মাত্র 1.5 মাসের মতো সময়। বাগদান শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। অতঃপর অল্প কিছুদিনের ব্যবধানে বিবাহ। নীতি এবং নিদিশা খুশিতে আত্মহারা হয়ে বোনকে জড়িয়ে ধরল। ফারিজা কিটক্যাট খেতে খেতে তাকিয়ে। খালামণিদের এত খুশির কারণ তার ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হলো না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে কিটক্যাট খেতে লাগলো। বিবাহের মতো এমন অনুভূতিময় আবিষ্কৃত বিষয়ে প্রকৃত রূপে লাজে রাঙা হতে পারল না রিদি।
মনেদের আচরণে লাজুক অভিব্যক্তি প্রকাশ করলো বটে, তবে তাতে ছিল মিথ্যার মাত্রা বেশি। কারণ মিথ্যা লাজুকতা, সে যে বরাবরই বিবাহ নিয়ে আগ্রহী, পড়ালেখা ভালো লাগে না, বিয়ে শাদী করে বরের সাথে চমৎকার জীবন কাটাবে, যেখানে শুধু সুখ আর সুখ, কম বয়সী অন্যান্য অনেক মেয়ের মতো হৃদয় কল্পনাপ্রবণ, বাস্তবতার চেয়ে কল্পনায় বিশ্বাসী। তাই তো উচ্চ মাধ্যমিক হতে বিয়ে নামক ফ্যান্টাসি নিয়ে জীবন অতিবাহিত করে এসেছে, অপেক্ষা করেছে সেই কল্প পুরুষের জন্য। অবশেষে তার বিয়ে নামক ফ্যান্টাসি পূরণ হতে চলেছে। তবে বিয়ে মানে কি সত্যি শুধু সুখ আর সুখ? বাস্তবতা যে ভিন্ন কিছু। সেখানে সে তো একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনে জড়াতে চলেছে। খুব সহজ হবে কি পথ চলা? তমসায় আচ্ছাদিত ধরনী, স্টাডি রুমে নিজস্ব কর্মে লিপ্ত ইরহাম, পাশেই চেয়ারে বসে তাইফ অবলোকন করে চলেছে বন্ধুর প্রতিটি কর্ম। সহসা নীরবতা ভেদ করে তাইফ বলে উঠল, তোর মতো স্বার্থপর বেঈমান বন্ধু আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। হাতে থাকা কাগজে দৃষ্টি স্থির হলো। এক পলক সাইফের পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল মানুষটি। তাতে সাইফ আরও অসন্তুষ্ট হলো। শালা, 2 দিন পর এঙ্গেজমেন্ট, আর আজকে আমি খবর পাই তুই কেমন বন্ধুরে? 5টা না 10টা না একমাত্র বন্ধু হই, তার উপর এমন অন্যায় অবিচার। তোর ওপর সাপ লাগবে রে, অভিশাপ লাগবে সাপ। ইরহাম গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওভার অ্যাক্টিং করার কিছু হয়নি। তেতে উঠল তাইফ, কি আমি ওভার অ্যাক্টিং করতেছি? শালা তুই এক পিস বটে। এঙ্গেজমেন্ট, বিয়া, হানিমুন সব সাইডা তারপর পোলামাইয়া নিয়ে হাজির হইতি, দাঁত কালিয়ে বলতি মিট ইয়োর ভাতিজা। তোরে বুঝি আমি চিনি না? নামমাত্র বিয়ে নিয়ে অত মাতামাতি করার কি আছে? নামমাত্র বিয়ে? তুই কি রে? হ্যাঁ, আন্টির কাছে শুনলাম সুন্দরী কচি মাইয়া বিয়ে করতেছস, এরপর মিয়া ভাব নিয়ে থাকবা, সুকসুক করবা না? সুন্দরী কচি মাইয়া কথাটা কর্ণকুহুরে বড় বিষাক্ত ঠেকল। লহমায় টকবগে করে উঠল শিরাপশিরা, নভনীল চক্ষু জোড়ায় অবর্ণনীয় ক্রোধ ফুটে উঠল বুঝি। রিমলেস চশমার অন্তরালে লুকায়িত আখি যুগল নিবদ্ধ হলো বন্ধুর পানে। অতি গম্ভীর স্বরে বলে উঠল, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। একটা মেয়েকে নিয়ে কথা বলছিস, ভুলে যাস না। দুর্বোধ্য হাসলো তাইপ, ইতিবাচক মাথা নেড়ে বলল, ওকে ওকে, এবার বল এঙ্গেজমেন্ট কি পড়বি, এঙ্গেজমেন্টে কি নিয়েছিস? কোনোরূপ জবাব না দিয়ে কর্মব্যস্ত ইরহাম মাথা চাপড়ে শোক প্রকাশ করলো। বন্ধু তাইপ, হায় রে পোড়া কপাল, তুই আমার বন্ধু হইলে কেমনে? হ্যাঁ, সুখ নীর। অ্যাপার্টমেন্টের পার্টি হল রুমে আজ জাঁকজমকপূর্ণ আয়োজন। প্যাস্টেল রঙের বিভিন্ন শেড একত্রিত করে নির্মল কামনীয়কতা তৈরি হয়েছে। শুভ্র রঙা আকর্ষণীয় বড় সোফাটির পেছনে ব্যাকড্রপ, সেথায় প্যাস্টেল শেড, সাথে হালকা কিছু রঙের স্পর্শ এবং কিছু গাঢ় সবুজ পাতার সংস্পর্শে মনোমুগ্ধকর আয়োজন। লম্বা মোমবাতি এবং বাতি বাগদান মঞ্চে সোফার দুপার্শ্বে সৌন্দর্য বর্ধন করে চলেছে। বেশ কিছু বৃত্তাকার ঝুলন্ত লণ্ঠন সোফার উপরিয়াংশে শোভা পাচ্ছে। সে এক নজর কাড়া আয়োজন। পার্টি হলের একাংশে দাঁড়িয়ে ইরহাম, সাথে বন্ধু তাইফ এবং হবু ভাইরা ভাই ফাহিম। তারা কথোপকথনে লিপ্ত। ইরহাম শুধু হা হা করে তাল মেলাচ্ছে। বড় গম্ভীর মানুষ কিনা। ফাহিম হাসি মুখে ছোট ভাইরাকে বলল, ইরহাম ভাই, মাশাআল্লাহ, তোমাকে সেই হ্যান্ডসাম লাগছে। আশেপাশে দেখো, অসংখ্য নারীমন তোমাতে নিবদ্ধ। তাই হেসে উঠল, বলল, যা বলেছেন ভাই, বরাবরই এ বেটা মেয়েদের ক্রাশ ম্যাটেরিয়াল। তবে কখনো কাউকে পাত্তা দেয়নি, তাই তো আজ এই দুরবস্থা, বুড়ো বয়সে বিয়ে করতে আসছে। ইরহাম তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করতেই থতমত খেল তাইপ। তড়িঘড়ি করে কথা ঘুরিয়ে ফেলল। তখনই কল এলো ইরহামের। সে ওখান থেকে সরে গিয়ে দাঁড়ালো এক ফাঁকা স্থানে। রিসিভ করলো কল। গুরুগম্ভীর কথোপকথন লিপ্ত হয়ে গেল সে। সহসা সকলের ফুসুর ফুসুরে ব্যাঘাত ঘটল। বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে তাকালো পিছু ঘুরে। তাতে অঘটন ঘটে গেল। নভনীল চক্ষু জোরে নিবদ্ধ হলো এক অপরূপায়। হালকা পিচ রঙা এম্ব্রয়ডারিকৃত সিল্কের লেহেঙ্গা, যার আবরণে স্টোন ওয়ার্ক অতি সুন্দর রূপে ফুটে উঠেছে। দীঘল কালো কেশমুক্ত হয়ে পৃষ্ঠদেশে ছড়িয়ে
আকর্ষণীয় দোপাট্টাটি শালীনতার সহিত দেহের উপরিভাগ আবৃত করে রেখেছে। গৌরবর্ণের মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনীর মানানসই প্রলেপ, বাঁ হাতে একজোড়া বালা, ডান হাতে সরু ব্রেসলেট, কান ও গলদেশে মানানসই গহনার উপস্থিতি। অসাধারণ লাগছে ডানে রাইসে এবং বায়ে ইনায়া দুজনের মধ্যমণি হয়ে এগিয়ে আসছে হৃদি, যার প্রতিটি পদচারণায় আলোড়ন সৃষ্টি হচ্ছে এক কাঠিন্যতে মোড়ানো হৃদয়ের। বর্ধিত হচ্ছে বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত হৃদযন্ত্রটির স্পন্দন। নভনীল চক্ষু জোড়ায় অসীম মুগ্ধতা বিরাজমান। প্রাকৃতিক নিয়মে লাজুকতা ঘিরে ফেল মেয়েটিকে। সকলের চক্ষু বাঁচিয়ে তার অবাধ্য নয়নজোড়া খুঁজতে লাগল ক্রাসরূপী কল্পপুরুষটিকে। কেমন রূপে আজ হাজির হয়েছে সে, বড়ই সুদর্শন বুঝি। বেশি অপেক্ষা করতে হলো না। ভিড় এড়িয়ে বাগদান মঞ্চের কাছাকাছি পৌঁছে গেল বিমোহিত মানব। সহসা তার পানে আবদ্ধ মায়াবী একজোড়া আঁখি নিবদ্ধ হলো। ধক করে উঠল বক্ষ মাঝারে। ফ্লোরাল প্যাটার্ন ক্রিম কালার কুর্তা জ্যাকেট, সেট জড়ানো পেশিবহুল পেটানো গাত্রে, মসৃণ কেশ জেল দিয়ে সেট করা, বাঁ হাতে রিস্ট ওয়াচ, রিমলেস চশমার আড়ালে বিমুগ্ধ নভনীল চক্ষু জোড়া। নয়নে নয়ন মিলিত হতে আকস্মিক লাজুকতার ন্যায় নিয়ে গেল মেয়েটি। অবনত হয়ে এলো মস্তক। তাতেই মোহচ্ছন্ন ভাব ভঙ্গ হলো। নিজ কর্মে নিজেই চমকালো ইরহাম। তপ্ত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করবার প্রয়াস চালালো। হাতে থাকা মুঠোফোনে দৃষ্টি নিবদ্ধ হতে লক্ষ্য করল সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিয়ৎক্ষণ পূর্বে। নিজের উপর বিরক্ত হয়ে দৃষ্টি সরিয়ে নিল মানুষটি। আর চোখে তা লক্ষ্য করে কিছুটা চমকালো হৃদি। অবচেতন মনে কালো মেঘে ছেয়ে গেল অন্তঃপুর। আস্তে করে সেও দৃষ্টি সরিয়ে নিল। ইনায়া হবু বাবুর পাশে দাঁড়িয়ে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মাশাল্লাহ ভাবি, তোমাকে যা লাগছে না, আমার সন্ন্যাসী ভাইয়া অবধি আজ ক্লিন বোল্ড। হি হি হি। হৃদি নিজ রূপে ফিরে এলো। হবু ননদের কর্ণকুহরে ফিসফিসিয়ে দুষ্টু স্বরে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে ইনু। আশপাশে কম লোক, ফ্ল্যাট হয়নি কিন্তু। লাজেরাঙ্গা হয়ে ইনায়া প্রতিবাদ জানালো, যা, সবাই তোমায় দেখছে, কনেকে ছেড়ে কনের ননদকে দেখতে যাবে কেন? কারণ সে দেখতে খুব মিষ্টি সুন্দর একটি মেয়ে। ভাবিজি, ননদ পটানোর বৃথা চেষ্টা করে লাভ নেই। আমি এমনিতেই শান্তশিষ্ট লেসবিহীন এক ললনা, ওই রায়বাঘিনী ননদিনী নই, সো ফিকার নট। নিঃশব্দে হাসল হৃদি। তা লক্ষ্য করে এগিয়ে এলেন মালিহা। পরিচয় করিয়ে দিলেন ডান পাশে থাকা শাশুড়ি মায়ের সাথে। প্রথমবারের মতো মুখোমুখি দুজনে। শুভ্র কালোর মিশেলে এক শাড়ি জড়িয়ে 70 ঊর্ধ্ব নারীর দেহে। চোখে মুখে অভিজাত, বিচক্ষণতার ছাপ স্পষ্ট। পাওয়ারি চশমা বিচক্ষণ চক্ষু জোড়া আড়াল করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। চামড়ায় বার্ধক্যের ছাপ, তবুও মনস্প্রাণ হতে জোয়ান সে নারী। হৃদি জড়তা মুগ্ধতা ভুলে হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি। রাজে দেখানো ভুরু কুঁচকে তাকালেন, গম্ভীর স্বরে বললেন, ঠিকমতো সালাম শিক্ষা হেরপর দিও, ভুলভাল কইরা পাপের বোঝা বাড়াইও না। মলিন হলো বদন। দৃষ্টি নত করে মেয়েটি মৃদু স্বরে বলল, সরি দাদি। রাজে দেখানো মৃদু কোমল স্বরে বললেন, সালামের সঠিক উচ্চারণ হলো আসসালামু আলাইকুম। এইবার সালাম দাও দেখি। হৃদি এক পলক তাকে পুনরায় সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইবার ঠিক আছে, ভুলভাল উচ্চারণে অর্থ বিকৃত হয়, বুঝছো? হ্যাসোচোখ মাথা নাড়ল হৃদি। দাদি ওকে আপাদমস্তক দেখে বললেন, ভালোই তো স্বাস্থ্য। হৃদি বুঝতে ব্যর্থ হলে এটি প্রশংসা সূচক মন্তব্য ছিল নাকি সূক্ষ্ম খোঁচা। তবু চুপটি করে রইল। দাদি পুত্রবধূর পানে তাকে বললেন, তোমার জামাই কই বউ? কোন হানে ঘাপটি মাইরা আছে? না চাইতেও হাসি পেল হৃদির। বহু কষ্টে হাসিটা গিলে নিল। প্রকাশ করার মতো ভুল করল না, অন্যথায় বয়স্ক মানবীর কাছে পুনরায় সম্মানহানি হবে। মালিহা এদিক ওদিক তাকে লক্ষ্য করলেন। এজাজ সাহেব তার শ্যালক জহির সাহেবের সঙ্গে কথোপকথনে লিপ্ত। মেয়ে পক্ষের সঙ্গে আলাপন করতে মোটে আগ্রহী নন। তা অনুধাবন করে দীর্ঘশ্বাস ফেলেন মালিহা। কি যে করবেন উনি। শুভ্র সোফায় পাশাপাশি বসে দুজনে। মালিহার মনের গহীনে প্রতিধ্বনিত হচ্ছে খুশির কলরব। উনি শাড়ি সামলিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন।
একমাত্র পুত্রের হাতে তুলে দিলেন বাগদানের আংটি। মিষ্টি হাসি উপহার দিয়ে বললেন, নাও বাবজান, রিদি মায়ের অনামিকায় পরিয়ে দাও। ইরহাম মায়ের উচ্ছ্বসিত বদনে এক পলক তাকে আংটির দিকে তাকালো, অতঃপর আংটিটি হাতে ঘুরে বসলো হবু জীবন সঙ্গিনীর পানে। রিদি ওর বদনেই বিমোহিত নয়নে চেয়েছিল, আখিজোড়া ছেয়ে যাচ্ছিল অসীম মুগ্ধতায়। সহসা মানুষটি ওর পানে ঘুরে বসতেই থতমত খেলো, নত হলো দৃষ্টি। কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছিল। ইস, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। উনি লক্ষ্য করলে কি ভাবতেন? নিশ্চয়ই ছ্যাঁচড়া ভাবতেন। লজ্জা কি লজ্জা! ইরহাম এক পলক ওর মায়াবী মুখখানি অবলোকন করে দৃষ্টি সরিয়ে নিল। বাঁ হাতটি বাড়িয়ে দিল সম্মুখে, ডান হাতে ধরে আংটি। রিদি আংটিটি ধরে থাকা পুরুষালী হাতে দৃষ্টি নিবদ্ধ করল। সহসা নাম না জানা অনুভূতিতে হৃদয়ের অন্তঃস্থলে পাখনা মেলে উড়ল প্রেমপক্ষী। রক্তিমাভা ছড়িয়ে পড়ল কপালদ্বয়ের কোমল ত্বকে। সে দৃশ্যটুকু খুব সন্নিকট হতে লক্ষ্য করল মেয়েটি। কিঞ্চিত ভালো লাগা ছেয়ে গেল কি অন্তঃস্ফুরে? বোধহয় হ্যাঁ, তবে ভেতরকার অবস্থা মোটেও বহিঃপ্রকাশ করল না। স্বাভাবিক গম্ভীর রূপেই হবু সঙ্গিনীর অনামিকে পরিয়ে দিল আংটি। নিজস্ব অধিকার বোধ লেপটে দিল আনুষ্ঠানিকভাবে। মৃদু শিউরে উঠল মেয়েটির পেলব হাত। পুরুষালী প্রথম ছোঁয়া অঙ্কিত হলো অনামিকায়। করতালির ধ্বনিতে মুখর হলো হল মালিহার নয়ন জোড়ায় খুশির অশ্রুকণা। হৃদয়ের অভ্যন্তর হতে পুত্র ও হবু পুত্রবধূর জন্য দোয়া করলেন উনি। আর এজাজ সাহেব কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। নাজরিন ভাতিজির পাশে দাঁড়িয়েছিলেন। কাঁধে হাত রেখে চোখের ইশারা করলেন উনি। চাষির সেই ইশারা বুঝতে অসুবিধা হলো না মেয়েটির। সে আস্তে ধীরে কোমল হাত বাড়িয়ে দিল। ইরহামের আঙ্গুলতে আংটি পরিয়ে দেওয়া মাত্রই সমাপ্ত হলো বাগদান পর্ব। আরও একবার করতালির ধ্বনিতে মুখরিত হলো চারিপাশ। ইনায়া উৎফুল্ল চিত্তে করতালি দিয়ে উঠল। অবশেষে রিদি তার ভাবি হতে চলেছে। হলের ফাঁকা এক স্থানে আটকা পড়েছে মেয়েটি। ইতিউতি করে ছাড়া পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরাম। তবে শাসকের দল মুক্তি দিলে তো? কটমট চাহনিতে তাকিয়ে এক রমণী বলে উঠল, কত বড় বাটপার সেমরি! ভাবা যায় হুট করে এঙ্গেজমেন্টের দাওয়াত দিল। হবু বরের নাম ধাম কি তা তো শত ক্রোশ দূরের কথা বললই না। আর এখন এসে দেখি কি দিয়ের কথা রেশ ধরে ইভা বলে উঠল, ওয়ান অ্যান্ড অনলি ইরহাম চৌধুরী কিনা আমাদের হবুদুল্লা ভাই। ও এমএ কেউ আমার হুশিয়ান, আই এম তো বেহুশ। তৎক্ষণাৎ তোর মাথায় গাঁটটা মেরে দিল সাবিত। এতেই তেতে উঠল ইভা, শালা পোলা, আমারে মা মারলি কেন? সাবিত আপন ভাঙিয়া জবাব দিল, মারলাম কই, তোরে হুশে আনলাম মাত্র। দাঁতে দাঁত চেপে ইভা বলল, সেটা কি আদর করে করছস? সাবিত তৎক্ষণাৎ জিভ কাটল, সি 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 আস্তাগফিরুল্লাহ, আমি এই পেতনিগো আদর টাদর করে অকালে মরতে চাই না। আফরিন ওদের দুজনকে ধমক দিল, তোরা থামবি, তোদের চক্করে রিদু কিছু বলতেই পারছে না, থামতো তোরা। নাবিল মুখ খুলল, হ্যাঁ রিদু, এবার চটপট মুখ খোল। ওমা রিদি কোথায়? ওর জায়গা তো শূন্য। স্তব্ধ হয়ে বন্ধুরা এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ নাবিলের দৃষ্টি নিবদ্ধ হলো রিদিতে। বন্ধুদের উদ্দেশ্যে বলে উঠল, ওই তো বান্দরবি। ওরা নাবিলের কথা মতো ডানে তাকিয়ে বিহ্বল। রিদি লাজুক লাজুক মেকি ভাব দেখে বলল, তোদের পুলিশি জেরার চেয়ে উনি বেশি দামি রে। আমায় খুঁজছেন সেই কখন থেকে, এখন বরং যে ওনার কাছে। সুরে সুরে কলাইন মিথ্যা ঝপাঝপ নিঃসরণ করে তড়িৎ সেথা প্রস্থান করল মেয়েটা। বন্ধুরা তো চমকিত। আফরিন আনমনে বলে উঠল, এঙ্গেজমেন্ট হইতে না হইতেই আমরা এত পর, বিয়ে হলে কি করব? সাবিত অতি দুঃখে জর্জরিত হয়ে সুরেলা জবাব দিল, কে তুই বল। দিয়ে অবগতার পাশাপাশি বিরক্ত হয়ে বলল, তোর এখন গান গাওয়ার মুড উঠেছে না রে বা? ওই পেতনি তখন আমগো দেখে এইটাই কইব, তাই বললাম। ভাবনায় পড়ে গেল বন্ধু মহল, আসলেই কি এমনটি হবে? আধারে তলিয়ে ভুবন, হিমেল হাওয়ায় ছুঁয়ে যাচ্ছে কা, হিমশীতল অনুভূতিতে আবিষ্ট তনুমন। ব্যালকনিতে বেতের তৈরি সিঙ্গেল সোফা, সেথায় বা পায়ের ওপর ডান পা তুলে নবাবী স্টাইলে বসে মেয়েটি। পরনে লং কুর্তি এবং প্লাজো পাজামা, গল দেশে নামমাত্র জড়িয়ে দোপাট্টা। হালকা হালকা হাওয়ার পরশে নৃত্য মাতোয়ারা কৃষ্ণবর্ণ কেশ, মায়াবী আঁখি যুগল নিবদ্ধ স্মার্টফোনে।
ফেসবুকে মিনিট পূর্বে স্ট্যাটাস দিয়েছে সে গট এঙ্গেজড। সে পোস্টে এখন লাইক কমেন্টের অবিরাম আগমন। স্কুল হতে শুরু করে ভার্সিটি লাইফের বন্ধু মহল, রিয়েল লাইফের পরিচিতজন, ফেসবুক ফ্রেন্ড অনেকেই শুভকামনা জানাচ্ছে। কেউ কেউ কমেন্টে জানতে চাইছে এ সত্যি কিনা নাকি ফান পোস্ট। কোনো পুরনো ফ্রেন্ড হবু দুলাভাইয়ের ফটো আপলোড করতে বলছে। কেউ আবার কটূক্তি করে স্বরূপ প্রদর্শন করছে সে এক রং বেরঙের বাহারি অবস্থা। মৃদু হেসে অফলাইনে চলে গেল মেয়েটি। দৃষ্টি নিবদ্ধ হলো অনামিকায়। সেথায় রাতের আধারে জলজলে আংটিটি বিমোহিত নয়নে সেথায় তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এ যে জীবনের নব্য এক সূচনা, আরম্ভ হতে চলেছে নতুন এক অধ্যায়। সে অধ্যায় নিয়ে পুরোপুরি জ্ঞাত সচেতন কি মেয়েটি? বোধ হয় না। সে তো তার অন্যতম ক্রাশকে জীবনসঙ্গী রূপে পেয়ে অতি পুলকিত, উচ্ছ্বসিত। সংসার জীবন নিয়ে মোটেও ভাবছেন না। এই নিরুদ্বেগ ভাব তার জন্য ভারী পড়তে চলেছে কি? সে তো পুরোপুরি জানেও না বিপরীত দিকে অবস্থিত মানুষটির মনে কি চলছে। সম্পূর্ণ বিপরীত ধর্মী দুজনের পথ চলা এক হবে কি করে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে আরম্ভ হতে চলেছে তাদের ভালোবাসার নতুন সফর। জানা নেই, অপেক্ষা শুধু সময়ের। মুচকি হেসে মোবাইলের ক্যামেরা অন করল রিদি। অনামিকায় জড়িয়ে থাকা আংটির বেশ কিছু সুন্দর ফটো ক্যামেরাবন্দি করে নিল। নিজেও ধরা দিল ক্যামেরায়। রাতের আধারে মোহনীয় কিছু ফটো ক্যাপচার হলো। সে এক মুগ্ধকর দৃশ্য। আদিত্যর কিরণে উজ্জ্বল বসুন্ধরা, আলিশান এক লিভিং রুম, আভিজাত্য বিরাজমান আনাচে কানাচে। সোফায় আয়েশ করে বসে সফেদ শার্ট এবং কৃষ্ণবর্ণ প্যান্ট পড়ুয়া ষাটোর্ধ এক ব্যক্তি। তার কেশে স্বল্প শুভ্র ছাপ, বাকিটা হেয়ার কালারের ছোঁয়ায় লুকায়িত। গলদেশে পরিহিত স্বর্ণের সরু চেন, বা হাতের আঙ্গুলে দৃশ্যমান দামি আংটি। চেহারায় ভারিক্কিভাবে স্পষ্ট, কুটিলতা যার রন্ধ্রে রন্ধ্রে। সোফায় বসে মানুষটি নিজস্ব লোকের সঙ্গে আলাপনে ব্যস্ত। কথোপকথন সমাপ্ত হলে ওনার এক আঙুলের ইশারায় সেতাতে প্রস্থান করল সে দুজন। আর আগমন হলো অল্প বয়সী এক তরুণের। সে তরুণ এসে কেমন দুর্বোধ্য হাসল। নেতাজি, খবর আছে, চৌধুরী বাবু অবশেষে এঙ্গেজড করে ফেলেছে। সুন্দরী কচি ললনা সামলাতে পারেনি মনে হয়। রহস্যের হাসি রেখা ফুটে উঠল বয়স্ক মানুষের অধর কোণে। গুনগুনে বলে উঠল, বিয়ের ফুল ফুটিল রে বিয়ের ফুল। রিক্সা এসে থামল ভার্সিটির সংলগ্ন সড়কে। রিক্সা হতে নেমে এলো রিদি। ভাড়া পরিশোধ করে কাঁধে ব্যাগ গলিয়ে প্রবেশ করলো ভার্সিটিতে। প্রতিমধ্যে দেখা হলো চেনা পরিচিত কয়েকজনের সঙ্গে। তারা শুভকামনা জানালো নতুন জীবনের জন্য। রিদি হাসি মুখে তা গ্রহণ করলো। নিজেকে আজ আরও একবার কেমন বিশেষ মনে হচ্ছে। সেলিব্রিটি ফিলিংস অনুভূত হচ্ছে। নিজের ভাবনায় হেসে উঠল মেয়েটি। ওদের থেকে বিদায় নিয়ে অগ্রসর হতে লাগলো। চিরপরিচিত ডেরার পানে আকস্মিক পদযুগল থমকে গেল। কর্ণকুহরে পৌঁছলো। বন্ধুগণ, এইমাত্র আমাদের মাঝে হাজির হয়েছেন মিস ঢঙ্গি শেখ। শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন উনি। ওনার জন্য জোরে এক হাততালি হয়ে যাক। ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় নিজস্ব অনুভূতি পেশ করলো মিনহা। ওর কথায় পরিহাসে স্পষ্ট, তাকে রীতি বুঝতে সক্ষম হলো। সে হাসি মুখে এগিয়ে গেল মিনহার পানে। ওর এলোকেশ কানের পিঠে গুজে ডান হাতে আলিঙ্গন করলো গলা। মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, নিজেকে বড় যে বলে বড় সে নয়, অন্যকে ঢঙ্গি যে বলে ঢঙ্গি সে হয়। বিবল হলো মিনহা। মেয়েটার এসব কি বলছে? মিনহার সঙ্গীরা মুখ টিপে হাসছে, পারছে না বান্ধবীর ভয়ে সশব্দে হাসতে। হৃদি আস্তে করে মিনহার গলা ছেড়ে মুখোমুখি দাঁড়ালো। হাসি মুখে টানা টানা স্বরে বলল, শুনলে তো ডার্লিং, এক্সুয়াল ঢঙ্গি ঠিক কে? মিনহা শক্ত কণ্ঠে শুধালো, তুই কি আমাকে ঢঙ্গি বলছিস? হৃদি জেব কেটে নেতিবাচক মাথা নাড়ল। ধীর পায়ে পিছিয়ে গেল কয়েক কদম। পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটির পানে। পাশ্চাত্য সংস্কৃতি হতে অনুপ্রাণিত হয়ে তেমনি আধুনিক পোশাক পরিহিতা মেয়েটি। মুখে কৃত্রিম প্রসাধনীর বেশ চকচকে প্রলেপ। ঢঙ্গি বলাই চলে। হৃদি মৃদু হেসে বলল, অন্যকে ঢঙ্গি যে বলে ঢঙ্গি সে হয়। সো আমি কিছুই বলিনি, বরং তুই বলেছিস। তাই বলছি কি ময়না, নিজেকে একবার আয়নায় দেখ, তারপর আমাকে বুঝতে পারবি কে ঢঙ্গি আর কে নয়। ওকে। মিনহা ওর পানে এগিয়ে এলো।
মুখোমুখি দাঁড়িয়ে নয়নে নয়ন স্থির রেখে বলল, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, হাফ বিয়েরটা হয়ে গেছিস, এর জন্য খুব ভাব বেড়ে গেছে তাই না? সাপের 5 পা দেখে নিয়েছিস? হৃদি বিস্মিত কণ্ঠে শুধালো, ওমা, সাপের পাও আছে? জানা ছিল না তো। এই, তুই জানলি কি করে? সচক্ষে দেখেছিস বুঝি? মিনহা ওর মুখের সামনে তর্জনী তাক করে হিসিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। ঘোরানো পেছানো স্বভাব আমার নয় তোর। নাও এক্সকিউজ মি প্লিজ, ক্লাস আছে। কোনরূপ জবাবের অপেক্ষা না করে নিজ ডিপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হলো হৃদি। কিছুটা পথ অতিক্রম করতেই নাদিরা, দিয়া এবং ইভার সঙ্গে দেখা হয়ে গেল। নাদিরা জিজ্ঞেস করলো, ওই মিনহা, কি বলছিস রে? ওদের সঙ্গে কথা বলতে বলতে হৃদি দৃষ্টি সীমার বাইরে চলে গেল। পেছনে রয়ে গেল ক্ষিপ্ত মিনহা। হৃদিকে তার দু চোখে সহ্য হয় না, আস্তে এক ঢঙ্গি শেখ। ইরহাম এবং হৃদির বিয়ে আর মাত্র কিছুদিন পর। বিবাহের আয়োজন পুরোদস্তর চলমান। শপিং চলছে মন প্রাণ ঢেলে। সঙ্গীরূপে হৃদি নিজেও রয়েছে। নিজে উপস্থিত থেকে প্রি ওয়েডিং এবং পোস্ট ওয়েডিং ফ্যাংশনের পোশাক নির্বাচন করছে। তেমনিভাবে আজও শপিং এসেছে হৃদি এবং তার পরিবার। লেডিজ জোনে মা, চাচি এবং বড় বোনদের সাথে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য পোশাক দেখছে মেয়েটা। সেলসম্যান ওর পছন্দ মতো পোশাক বের করে দেখাচ্ছে। দেখাদেখির এক পর্যায়ে একটা মাস্টার্ড ইয়েলো রঙা পোশাক দৃষ্টি আকর্ষণ করলো। হৃদি সেলসম্যানকে সেটি দেখাতে বলল। উনি পোশাকটি বের করে ওর সামনে উপস্থাপন করলেন। প্রসন্ন চিত্তে পোশাকে স্পর্শ করলো মেয়েটি। অমনি তাতে বাধা পড়ল। ডান পাশে দাঁড়িয়ে ছিল রাইসা। অসন্তুষ্ট কণ্ঠে বলে উঠল, এসব কি দেখছিস? কেমন খ্যাত লাগছে, ভালো জিনিস দেখতে পাচ্ছিস না? মলিন হলো বদন। মিহিসরে হৃদি বলল, এটা সুন্দর আছে আপু, দেখ। দেখেছি, হলুদে এখন এসব আউট ড্রেস পরবি, তোর সাইজ বরাবরই লো ক্লাস। দেখি সত্ত্বেও আমাকে দেখতে দে। মনটা বড় খারাপ হয়ে গেল। কালো মেঘে ছেয়ে গেল হৃদয়। ফারহানা এবং নাজরিন কাছাকাছি না থাকায় এসব টেরও পেলেন না। রাইসা ঘুরে ঘুরে বেশ কিছু পোশাক দেখতে লাগলো। তন্মধ্যে নাজরিন একটি পোশাক দেখলেন, তবে মনের গহীনে রয়ে গেল মাস্টার্ড ইয়েলো রঙা পোশাকটি। শেষমেশ পছন্দের পোশাকটি আর ক্রয় করা হলো না। অপূর্ণ রয়ে গেল ক্ষুদ্র ইচ্ছেটুকু। আজকে শপিং সমাপ্ত হলে পরিবারের সদস্যদের সঙ্গে শপিং মল হতে বেরিয়ে এলো মেয়েটি। রাতের শহর, আলো ঝলমলে পরিবেশ, মানুষজনের উপস্থিতি, গিজগিজ অবস্থা। তারা সকলে উঠে বসল। উবারে পথ চলা আরম্ভ হলো। হৃদি মনোনিবেশ করলো মোবাইলে। কখন যে মন খারাপের রেশ মুছে গেল টেরি পেল না। সে যে এমনই, মন্দ লাগা তাকে বেশিক্ষণ গ্রাস করতে ব্যর্থ। নিকষ কৃষ্ণ রজনী, রাতের ভজন পর্ব চলছে। নীরবতায় আচ্ছাদিত ডাইনিং রুম। হৃদি বিরস বদনে মা বাবার পানে তাকালো, অতঃপর খেতে মনোনিবেশ করল। যে নিত্যদিনের চিত্ত, চারিদিকে নিস্তব্ধতা, সঙ্গীহীন সে বড় একলা। শুধু টুংটাং প্লেটের চামচের ধ্বনি। যথাসম্ভব দ্রুত ভোজন পর্ব শেষ করে উঠে পড়ল মেয়েটি। শ্বেতা হতে বেসিনের ধারে অগ্রসর হলো। কক্ষে এসে হাফসাল হৃদি বাতায়ন হতে পর্দা সরিয়ে কক্ষের আলো নিভিয়ে দিল। বহিরাগত স্বল্প কৃত্রিম আলো প্রবেশ করতে লাগলো অন্দরে। বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসল মেয়েটি। ডান পাশ হতে রিমোট নিয়ে টিভি অন করলো। উপভোগ করতে লাগলো রণবীর সিং এর মুভি সিম্বা। টেরো পেল না কখন তার মোবাইলে অপরিচিত নম্বর হতে খুদে বার্তা এলো, যাতে রয়েছে ক্ষুদ্র দুটো বাক্য, এখনো সময় আছে, ব্যাক অফ। কে এই অপরিচিত ব্যক্তি, কি তার উদ্দেশ্য? এমনও তোর খুদে বার্তার পিছনে লুকিত রয়েছে কি ভিন্ন কিছু। আর মাত্র 4 দিন, তারপর সেই পবিত্র হালাল লগ্ন। একসাথে বাধা পড়তে চলেছে দুজনে। বন্ধু বান্ধবের সঙ্গে আজকের দিনটি মনের মতো করে উপভোগ করলো হৃদি। আর মাত্র 4 দিন, তারপর সিঙ্গেল জীবন সমাপ্ত হয়ে মিঙ্গেলের আগমন। তাই আপাতত দিনগুলো পুরোপুরি উপভোগ করে চলেছে, বিশেষত বন্ধু বান্ধব এবং চাচাতো 2 বোনের সঙ্গে। আজও ঘোরাঘুরি করতে গোধূলি নেমে এলো ধরণীতে। লেডিস ওয়াজ বলছে এখন সময় 7:15। রাস্তার একপাশে দাঁড়িয়ে হৃদি চিন্তিত বদনে এদিক ওদিক তাকাচ্ছে। উফ, কতটা সময় পেরিয়ে গেছে। বাড়ি গেলে আম্মু তো পাক্কা ঝাঁটাপেটা করবে, কি যে করি। জনশূন্য রাস্তার ভাবনায় তলিয়ে মেয়েটি আকস্মিক ভাবনায় সেট পড়ল। ঠিক সম্মুখে এসে দাঁড়ালো মেরুন রঙের টয়োটা প্রিমিও। অপ্রত্যাশিত এহেন কাণ্ডে বেশ ভয় পেল মেয়েটা।
বক্ষস্থলে হাত রেখে ঘন শ্বাস ফেলতে লাগলো। তন্মধ্যে ঘটল আরেক কাণ্ড। ড্রাইভিং সিটের পাশের ডোরটি উন্মুক্ত হলো। একের পর এক কাণ্ডে হৃদি দিশেহারা প্রায়। এ কে রে ভাই, হুটহাট গাড়ি নিয়ে উদয় হচ্ছে, আবার দরজাও খুলে দিচ্ছে। পরিচয় তো জানতেই হচ্ছে। যেইভাবে সেই কাজ। স্বল্প অবনত হয়ে হৃদি শিকারী চোখে গাড়ির চালকের পানে উঁকি দিল। ঠিক সে মুহূর্তে চালকের আসনে বসে থাকা মানুষটিও এদিকে অর্থাৎ বায়ে তাকালো। নয়নে নয়ন মিলিয়ে গেল। সহসা হকচকিয়ে গেল মেয়েটি। দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। একে অনাকাঙ্ক্ষিত কাণ্ড। উনি এখানে কি করছেন? ভাবনার মাঝে কুর্ণ কুহুরে পৌঁছালো পুরুষালী ভারী কণ্ঠস্বর, গেট ইন দ্য কার। হৃদি জোরপূর্বক হেসে গাড়ির পাশে দাঁড়ালো। বুঝতে পারছে না ঠিক কোথায় বসবে, সামনেই নাকি পেছনে। গাড়িতে উঠতে বলেছি বোধ হয়। জি জি জি। ইতস্তত ভাব এক পাশে রেখে ইরহামের পাশের সিটে বসলো। বন্ধ করলো কার ডোর। ধীরে ধীরে চলন্ত রূপ ধারণ করলো টয়োটা প্রিমিওটি। হৃদি শুকনো ঢোক গিলে বোকা হাসি উপহার দিল। মৃদু স্বরে শুধালো, আপনি এখানে কোনো কাজে এসেছিলেন বুঝি? অপার সাথে জবাব এলো না। বুঝতে পারছি কাজে এসেছিলেন, আমিও কাজে এসেছিলাম। পরক্ষণেই প্রকৃত সত্য প্রকাশ করলো, মানে বন্ধুদের সাথে ঘুরতে। ওই আর কদিন পর তো বিয়ে, তাই ধুমসে ঘুরাঘুরি করছি। এরপর যদি। ইরহাম ওর পানে আর চোখে তাকাতে মেয়েটা থেমে গেল। কিছু না। কয়েক মিনিটের বিরতি। অতঃপর, তা ইলেকশনের প্রস্তুতি কেমন চলছে? খবর পেলাম কয়েক মাস পর নাকি ইলেকশন। ইরহাম এবার পূর্ণ অথচ কেমন অদ্ভুত চাহনিতে তাকালো। তা লক্ষ্য করেও হৃদি নিজের মতো বলে গেল, ইলেকশন বলে কথা, ফার্স্ট ক্লাস প্রস্তুতি নেবেন, আপনাকে বিজি হিসেবে চাই, বুঝেছেন? কোনো মতে হেরে যাবেন না যেন। কুখ্যাত উপদেষ্টা হৃদি শেখ নিজের মতো করে উপদেশ দিয়ে যাচ্ছে। আকস্মিক থেমে যেতে বাধ্য হলো। কর্ণকুহরে পৌঁছালো। সাবধান বাণী, বেশি কথা পছন্দ নয়। হৃদি কেমন দুঃখী চাহনিতে তাকালো। অধরে লেপটে থাকা হাসিটুকু মিলিয়ে গেল হাওয়ায়। তার ভাগ্যে এমন ফুল স্টপ জামাই ছিল। এ যে ঘোর অন্যায় অবিচার, এ অবিচারের বিচার চাইতে আধারে দৃষ্টি নিবদ্ধ করলো মেয়েটি। কয়েক মিনিটের নীরবতা। অতঃপর, আচ্ছা আপনার গায়ে হলুদ হচ্ছে তো, আপনি ঠিক কেমন আউটফিট নিয়েছেন? আমি তো একটা। আকস্মিক ব্রেক। থেমে গেল চলন্ত গাড়ি। হৃদি মুখ থুবড়ে পড়তে গিয়েও পড়েনি। সিট বেল্ট না থাকলে যা হয় আর কি। মনে মনে আচ্ছা মতো গালমন্দ করে সোজা হয়ে বসলো মেয়েটা। জানালা গলিয়ে বাইরে তাকাতে লক্ষ্য করলো অ্যাপার্টমেন্ট পৌঁছে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ি হতে নেমে এলো মেয়েটি। পিছু ঘুরে মানুষটির পানে এক পলক তাকিয়ে ভেংসি গেটে প্রস্থান করলো। ধন্যবাদ তো বহু দূরের কথা। ওর গমন পথে শূন্য চাহনিতে তাকিয়ে রইল ইরহাম। অতঃপর গাড়ি ঘুরিয়ে সেও চলে গেল। তমস্র রজনী। অ্যাপার্টমেন্টের ছাদ আজ হলুদে আভায় সুসজ্জিত। সকলের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল একটি কারুকার্য খচিত আকর্ষণীয় দোলনা। বৃহৎ আকৃতির দোলনাটি গাঁদা ফুলের সমারোহে সজ্জিত। অগণিত গাঁদা ফুলের উপস্থিতি যেন দোলনার ব্যাকড্রপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছু ঝুলন্ত ফুলের বল দোলনার আকর্ষণ আরও বৃদ্ধি করে দিয়েছে। কমলা রঙে আবৃত দুটো কুশন স্থান পেয়েছে দোলনায় বসার স্থানে। সকলের মধ্যমণি হয়ে বসে আছে হবু কনে হৃদি। পরনে তার এমব্রয়ডারিকৃত হলুদ রঙা লং ফ্লারেট আনারকলি পার্টিওয়ার। দীঘল কালো কেশ উন্মুক্ত হয়ে পৃষ্ঠে ছড়িয়ে। দোকানে শোভা পাচ্ছে পুষ্পের মিলন মেলায় তৈরিকৃত কানের দুল। দু হাতে ব্রেসলেটের ন্যায় জড়িয়ে পুষ্পমালা। গৌরবর্ণের মুখশ্রীতে মানানসই কৃত্রিম প্রসাধনী ছোঁয়া। অসাধারণ লাগছে দেখতে। রাইসাবনের বা কপলে হলুদ ছেয়ে দিল। অধরে জোরপূর্বক হাসির রেখা। বিলম্ব না করে সরে গেল সে। এবার হাজির হলো দুই বোন নীতি এবং নিদিশা। হলদে রাঙা হলো হবুকনের অবয়ব। মেলি সমস্বরে চলছে গানের শব্দমালা। গতরে হলদে লাগাইয়া ক্যানারে সাজাও বধুরো সাজে মিলিয়া। আতরে গোলাপ লাগাইয়া কর্নারে সাজাও বধুরো সাজে মিলিয়া। বান্ধবীরা দুষ্টুমি করে পুরো মুখ হলুদে রাঙা করে তুলল। হাসি ঠাট্টা আয়োজনে অতিবাহিত হলো কয়েক ঘন্টা। ঘড়ির কাঁটা তখন 11টার কাছাকাছি। ফারহানা বাধ্য হয়ে ছাদে এলেন। সাথে নাজরিন। এক ধমকে আড্ডাখানা ভেঙে গুড়িয়ে গেল। গড়িমসি করে ছাদ থেকে নেমে এলো ওরা। সমাপ্ত হলো একদিন অপেক্ষা, নতুন দিবা, এক নতুন সূচনার। আসসালামু আলাইকুম। প্রথম পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই গল্পটা অনেক সুন্দর।
প্লিজ লাইক কমেন্ট তো অবশ্যই চাই। বেশ করে লাইক দিবেন, কমেন্ট করবেন। কে কে লাইক দিবেন এবং কমেন্ট করবেন সেটা কমেন্টে জানান। আর যারা দিবেন না তারা একটা কিপটুস। আসসালামু আলাইকুম।